জি, আমি মোহাম্মদ ইয়াসিন আলী। বয়স বর্তমান 26-27 চলতেছে। 26-27। জন্ম জেলা কোথায়, মানে কোথায় আপনি? জন্ম জেলা রংপুর। রংপুর, জি। এখনো কি রংপুরই থাকছেন নাকি? জি না, আমি বর্তমান ঢাকা মিরপুর 11-তে আছেন। তো ইয়াসিন ভাই, এই অনুষ্ঠানটা আপনি শোনেন কতদিন ধরে? মোটামুটি আমি এফএম জগতে আসছি প্রায় 2000 শুরু থেকে, বলা যায় 2008-এর শুরু বা 8-7-এর শেষের দিক থেকে। 8 মানে প্রায় 10 বছরের মতো। আচ্ছা, তো তার মানে তো বলা শোনা হতো না। হ্যাঁ, যখন সময় পেতাম আর কি, তখন মোটামুটি শুনতাম। তার মানে তো আপনি আমাকে শুনেছেন প্রায় বেশ কয়েক বছর বলা চলে। হ্যাঁ। এই অনুষ্ঠান শোনাকালীন সময় কি আপনি এই ধরনের ভুলের মধ্যে বা অপরাধের মধ্যে ছিলেন নাকি? জি না, তার আগের ঘটনা এগুলা? জি, এগুলো আগের ঘটনা। এবং এটা শোনার পরে কি হয়েছে? আপনি চেঞ্জ করেছেন নিজে থেকে, এখান থেকে বের হয়ে আসছেন, এরকম কোনো কিছু? এটা শোনার আগের থেকেই চেঞ্জ হয়নি, কিন্তু বিভিন্ন ধাপে ধাপে যখন জিনিসগুলো আমার সামনে আসছে, যখন বিবেক জাগছে, তখন থেকে এখন পর্যন্ত আমি কোনো ভুল কাজ করি নাই। মানে আমি জানতে চাচ্ছি যে এই অনুষ্ঠানটি কোনোভাবে আপনার বিবেক জাগাতে হেল্প করেছে কিনা? জি, অবশ্যই। ঠিক আছে প্রিয় শ্রোতা, শুরু হলো সিক্রেটস, এবং সিক্রেটসের যে মূল প্রতিপাদ্য কথা সেটা আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকে। আমরা বারবারই আপনাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে, কি ছোট কি বড়, এভরি ম্যান, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে। কেউ যদি বলে যে আমি নিরপরাধ কিংবা আমি কোনো ভুল করিনি জীবনে, তাহলে সে মিথ্যা বলছে। কারণ আমরা এমন একটা সমাজের মধ্যে বসবাস করি, বা আমাদের পৃথিবী এমন সিস্টেমে চলে যেখানে আমাদের ভুল করতে হয়, আমরা বাধ্য হই কোনো কোনো সময়, কিংবা অনিচ্ছাকৃত কিংবা ইচ্ছাকৃত, যাই বলি না কেন, ভুল এবং অপরাধ আমাদের প্রত্যেকের জীবনেই আছে। কিন্তু ভুল এবং অপরাধটিকেই যদি আমরা বড় করে দেখি, একটা মানুষকে যদি ভালো হবার সুযোগ আমরা না দিই, একটা মানুষকে যদি ভুল বা অপরাধের পরিণতি সবসময় ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায়, তাহলে এই সমাজের ওই একটা কথা আছে না, ঠক বাস্তে গাঁও উজাড় হয়ে যাওয়ার মতো, কেউই আসলে থাকবে না। কারণ কিছু অপরাধ প্রকাশিত, কিছু অপরাধ অপ্রকাশিত। যে অপরাধ প্রকাশিত হয়ে পড়ে আপনার তাকে অপরাধী মনে হয়, কিন্তু যে অপরাধটা প্রকাশিত হয় না, হতে পারে সে প্রকাশিত অপরাধের চাইতেও অনেক বড় মাপের অপরাধী। এবং সেজন্যেই আমরা যেহেতু প্রকাশিত হয় না, তাকে যেহেতু ক্ষমা করে দিতে পারি, তাকে যেহেতু আমরা আঙুল তুলতে পারি না, সুতরাং প্রকাশযোগ্য অপরাধকেও যতদূর সম্ভব তার ভালো হবার জন্যে এবং তার জীবনটাকে সম্ভাবনার আলোতে ভরিয়ে দেবার জন্যে, এবং সে যদি নিজে থেকে অনুতপ্ত হয়ে সঠিক পথে আসতে চায়, সেই জায়গাটিকে উন্মুক্ত করার জন্যে ক্ষমার চোখেই বোধহয় দেখা উচিত। যদিও বিষয়টি নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন, কারণ অনেকেই মনে করতে পারেন যে না, ক্ষমা করে দিলে তো ক্ষমার সুযোগটা সে নিয়ে নিতে পারে। হ্যাঁ, সেটাও একটা প্রসঙ্গ। যাই হোক, আমরা এইরকম প্রসঙ্গ নিয়েই একেবারে শেষ পর্যন্ত থাকব। তবে আমাদের সিক্রেটস বলে অন্য কথা, কারণ আমরা একজনের সিক্রেটস রিভিল করে আপনাকে বলতে চাই আপনার জীবনে যাতে এইরকম সিক্রেটসের জন্ম না হয়। সো ইয়াসিন, আপনি শুরু করুন, আপনি যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা তো প্রথমে ব্যাকগ্রাউন্ডেই থাকবো। জি। তো গল্পের শুরুটা আসলে মানুষের জীবনের ভালো থাকা বা না থাকাটা, সেটা সর্বপ্রথম পরিবারের দিক থেকেই আসে। জি, নিশ্চয়ই। বাবা কি করতেন? জি, বাবা কৃষিকাজ করতেন, পরে ভাটা, ইট ভাটার ফ্যাক্টরিতে আর কি, মানে একেবারে দিনমজুর, যেটাকে বলা হয়, দিনমজুর বলা হয়। তো সর্বপ্রথম আমার জীবনের ব্যর্থতা শুরু আসে আমার বাবা মায়ের কাছ থেকেই। তো যেটা হচ্ছে, আমার বাবা খুবই গরিব ছিল। যখন আমার বাবার বিয়ে হয়, তখন তিনি মানুষের বাড়িতে বছর মারি যে কাজ করে, সে অবস্থায় ছিলেন। তো ওনারও খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। যাই হোক, আমার মায়ের সাথে যখন আমার বাবার বিয়ে হয়, তো আমার মা আমার বাবাকে পছন্দ করতেন না। তার কারণ ছিল একটাই, যে তার অন্য যে 6 বোন ছিল, তার মধ্যে আমার মা, 5 বোনের বিয়ে হয়েছে মোটামুটি সচল পরিবার, কেউ ব্যবসায়ী, হয়তো কেউ ব্যবসায়ী না হলেও কৃষিকাজ করে, কিন্তু আর্থিক অবস্থা ভালো, আমার বাবার কোনো কিচ্ছুই ছিল না। মা এসে দেখে শুধু একটা বাঁশের চাটা, আমাদের আটাল বলে, রংপুর অঞ্চলের ভাষায় আটাল বলা হয়, তো একটা চালার ভিতরে, তাও নিজস্ব জমির উপরে না, কারো একটা জমির উপরে ছিল। তো বিয়েটা দিল কেন আপনার নানা? আমার নানা ছিল না, আমার নানি ছিল। তখন তাদের অবস্থাও মোটামুটি শোচনীয় ছিল। আচ্ছা, কিন্তু চাইলেই পারতো। তো যাই হোক, তখনকার হয়তো মনে হয় ওদের ছিল যে কাজকর্ম যারা করে খাবে, মনে হয়েছে না, এখন তাদের বিষয়টা তো আমি বলতে পারবো না। তো মার অপছন্দ হওয়ার কারণে আমার প্রথমে এখান থেকে আমার বাবা মায়ের কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আসলে দ্বন্দ্ব বলতে না, আমার মা আমার বাবাকে নিবে না। তো প্রথম অবস্থায় আমি যতটুকু শুনছি, আমি প্রথমত অবস্থায় আমি গর্ভে চলে আসি। মানে বিয়ের পরপরই আপনি? জি, মায়ের গর্ভে চলে আসি। ওকে। এটার কারণেই মার জীবনে একটা সংসার করার কিছুটা হলেও ইচ্ছে চলে আসে। তো কিন্তু এই কষ্ট সহ্য করতে না পেরে উনি প্রতিনিয়তই মনে করেন যে আমার উপরে প্রায় রাগ ঝাড়তো।
আর বোধ হওয়ার পরে দেখি যে বাবা ওই ভাটায় কাজ করতো 6 মাস, আর বাকি 6 মাস হয়তো ছোটোখাটো টুকিটাকি আবাদ সুবাদ আদি যেটা বলা হয় মানুষের জমিতে কাজকাম করতো, সেরকম কাজকাম করতে পারতো না। তো এই সংসারটুকু গোছাইতে মা অনেক কষ্ট করছে। তো সেই ক্ষেত্রে থেকে আমি যখন আমার বোধ হয়, আমি গল্পটা শুনছি এক দাদা, তার নাম বলতেছে আমি আইনাল দাদা, তো আমাকে অনেক নির্যাতন করা হইতো। আর আমি নিজেও, আমি যখন প্রায় 5 বছর 6 বছর বা 7 বছর আনুমানিক বলতেছি এটা, যে আমার এখনো খেয়াল আছে যে বাবা যখন ভাটায় কাজ করতে যাইতো তখন আমার মা ছাড়া কেউ ছিল না, কিন্তু মায়ের যে একটা ভালোবাসা, যে আদর স্নেহ, এটা আমি এখন পর্যন্ত পাই নাই। মাও কষ্ট করতো, কিন্তু সেটা বুঝার মতো তো আমার বয়স ছিল না। কি করতো আপনাকে, মানে গায়ে হাত তুলতো? গায়ে হাত তুলতো না, দেখা গেছে আমার খিদে লাগছে, আমি মায়ের কাছে যাইতাম, খাবার ছিল না। আচ্ছা, যাই হোক, মোটামুটি কিছুটা বয়স হওয়ার পরে আমি নিজে কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে পরের বাড়িতে না, নিজের। মনে করেন যে প্রথম বাচ্চা যদি কারো সংসারে মেয়ে হয় তাহলে তার পক্ষে অনেকটাই সুবিধা হয়। তো সেই কাজগুলো যখন আমি কিছুটা করতে পারি বা করতেছি, তখন এই জিনিসটা আমার চোখে পড়ে নাই, বা তখন এই জিনিসগুলো বোধ হওয়ার মতো আমার জ্ঞান হয় নাই যে কোনটা ভালো কোনটা খারাপ। যাই হোক, মোটামুটি সংসারের কাজ করতে থাকি। কষ্টের দিনগুলো আসে যখন আমি স্কুলে পড়া শুরু করি। দেখা যায় যে বাবা বাইরে কাজ করে, মাসে 1 মাস 1.5 মাস পর পর আসে, তখন বাবাকে পেলে একটু আনন্দ বোধ হইতো, যখন যা চাইতাম পাইতাম মোটামুটি সাধ্যের মধ্যে। তো মার কাছে এখন পর্যন্ত আমার মনে হয় টাকাটাই সবচাইতে বড় বিষয়, জানি না কি কারণে। তো যখন স্কুলে ভর্তি হই, ধরেন আমার সকালবেলা উঠেই মাদ্রাসায় যেতাম, মাদ্রাসা থেকে এসে সংসারের যাবতীয় কাজ, ছেলে মেয়ে দুটোরই কাজ, ধরেন ঝাড়ু দেয়া, থালা বাসন মাজা, গরু বাছুরের মনে করেন যে গোবর, যে বাসি ইয়াগুলা, সবগুলাই মানে মোটামুটি আমি করতাম। আর মা সকালবেলা উঠেই মানুষের বাড়িতে কাজ করতে যাইতো। তখন কি আপনি একাই, বাচ্চা একাই? জি। আচ্ছা। কাজ টাজ করে আবার স্কুলে যাইতাম, কোনোদিন দেখা গেছে খাইয়ে যাইতাম, কোনোদিন না খাইয়ে যাইতাম। কিন্তু যখন ক্লাস 5 শেষ করে আমার আর কি বাইর হয়ে ক্লাস 6-এ উঠি, তখন জীবনের প্রথম আমার চোখের দেখা আমার বাবা আমাকে একটা শার্ট বানিয়ে দিছে। আর সেই শার্টটাই আমার জানা মতো এখন পর্যন্ত বাবার শুরু এবং শেষ দেয়া। আর বাকি যেগুলো ছিল, যেগুলো পরে মানুষ হয়েছি, সেগুলো মা যে বাড়িতে কাজ করতো, তো সেই বাড়িতে আমার লেভেলেরই বা আমার বয়সেরই অনেক ছেলে ছিল। সেই কাপড় চোপড়গুলো তাদের মানে ফেলে দেওয়া কাপড় চোপড়গুলো দিয়ে আমি এ পর্যন্ত মানুষ হয়েছি বলা যায়। ওকে। তো ক্লাস 6-এ যখন পড়াশোনা শুরু হয়, তখন কাজ কাম বেশি একটা ভালো লাগে না, এই কাজ করা আবার লেখাপড়া করা তেমন মনোযোগী ছিলাম না। তো দেখা যায় যে মাঝে মধ্যে কৃষিকাজও করা হয়তো, বাবার সাথে সহযোগিতাও করতাম নিজের ক্ষেত খামারে, চলতেই থাকে মোটামুটি দিন। ক্লাস 6 অথবা 7-এ আমরা একটা গরু আদি হিসেবে নেই, একজন মালিকের গরু নিলাম, গরু আদি হিসেবে। জি। তো ওই গরু নেওয়ার পরে কাজ আমার আরও বেড়ে যায়, আমাদের অনেক আরও লোকজন ছিল, একসঙ্গেই গরু বছর চড়াইতাম, চলছে বেশ মোটামুটি, খারাপ না। স্কুলেও গ্যাপ থাকতো, মা মোটামুটি চাপ দিত লেখাপড়ার বিষয়ে, বাবাও দিত, আমারও কিছুটা মাঝে মধ্যে হয়তো। আবার দেখা যায় যে যখন অন্যমনস্ক হয়ে যেতাম, তখন এই লেখাপড়ার বিষয়টা আসে চলে যায়, কী কারণে আমাদের লেখাপড়াটা করা দরকার, ভবিষ্যতে কি কাজে আসবে, এই জ্ঞানবোধটা ছিল না। ওকে। যখন এই গরুটা নিলাম, মাঠে চড়াই, মোটামুটি অনেক কষ্টই বলা যায়। এই যে রৌদ্রে, চৈত্র মাসে রংপুর অঞ্চলে যেমন শীত, তেমন মনে করেন যে রৌদ্রের ঝলক, গা পুড়ে যাওয়ার মতো অবস্থা। এই যে সকালবেলা মনে করেন যে কাজকাম সাইরা স্কুলে যাওয়া, এই তার আগে গরুটাকে এক জায়গায় রেখে আসা, আবার বিকেলবেলা এসে ওটা মনে করেন কাজকাম করে সন্ধ্যার দিক নিয়ে আসা। মা তো পরের বাড়িতেই কাজ করতো, কষ্ট মষ্ট এরকম করে ঘর হলো আমাদের একটা, টিউবওয়েল হলো গ্রামীণ ব্যাংকের লোন থেকে। জি। কষ্টেই আমাদের মোটামুটি ভালোই চলছিল, কিন্তু আমার নিজেরই কি বিখেয়ালির মধ্যে সব আর কি পাওয়া না পাওয়ার বিষয়টা চলে আসে মনের মধ্যে, যে আমি কি পেলাম আর কি পেলাম না, কিছুই ভালো লাগে না। সবচেয়ে বিষয়টা খারাপ লাগে আমার মায়ের আচরণটায়। যে কোনো একটা মানুষ যদি ভুল করে, এখন বুঝি যে তাকে সর্বপ্রথম 1 বার 2 বার 4 বার 10 বার অন্তত সুযোগ দেওয়া উচিত, ধীরে ধীরে কঠোর হওয়া উচিত। জি।
তো মা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিত না, কোনো চুল পরিমাণও ভুল মেনে নিত না। যে আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই, এই 1 বছর কি 1.5 বছর পরে আমাদের অভাব ছিল মোটামুটি, সেই সময় আমি ওই সরকার থেকে যে গম পাইছিলাম তখন, সেই গমের মনে করেন যে গম খাইয়াও আমাদের দিন গেছে অনেক দিন। রিলিফের গম? জি, রিলিফ না, মানে স্কুলে যখন আমরা পড়তাম সেটার থেকে স্কুল পড়ার মানে স্কুল যে পড়ি সেই ক্ষেত্রে একটা মানে ভাতা হিসেবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। 2 মাস বা 3 মাস পর পর একটা সাহায্য দিত আর কি। এটা বেসিক্যালি সরকার এই জন্যই দিত যাতে করে বাচ্চাদেরকে কাজে না দেওয়া হয়। হ্যাঁ, তো অনেক এই 5 বছরে আমি যা পাইছি ওই সব আমাদের সংসারেই লাগছে। আনুমানিক আমার এক ঈদ আসছে, তো ঈদের সময় আমি বললাম যে বাবা আমার স্কুল ড্রেস বানিয়ে দেওয়া লাগবে। তো উনি বানিয়ে দিছে, অবশ্য স্কুল ড্রেসটা ওই গম বিক্রি করেই বানিয়ে দিছে। যাই হোক, আমি আমার পরে চলে আসি। যখন ওই মাঝে মধ্যে হয়তো কি দেখা যায় যে তো খিদায় মনে করেন যে 1 মুঠ চাল পকেটের ভিতরে নিয়ে গেছি, সেটার জন্য চাল পকেটে করে নিয়ে গেছে, জি, যাতে বাড়ির ভিতরে না জানে, যাতে বাইরে খাই, মানে খিদে লাগে, সেটার জন্য অনেক মার খাইছি অনেক দিন, এই চালটুকু নিয়ে যাওয়ার জন্য। জি, ওকে। তো মায়ের এই আচরণটা আমার সবসময় আর কি আমাকে মানে খুবই দুঃখ দিত, ব্যথা দিত। তো যার কারণে মনে হয় আমার এই আজকের এই অবস্থা। যখন আমার প্রথম, আর সবচেয়ে বড় বিষয়টা আসে যখন আমার প্রথম ক্লাস 9-এর রেজিস্ট্রেশনটা করা হয়, তো ওই সময় আমার মনে হয় সবচেয়ে জীবনের বড় ভুলের একটা বড় ভুল করে বসি। সেটা হচ্ছে ক্লাস 9-এ যখন আমার রেজিস্ট্রেশন করে তার কিছুদিন আগে আমি একটা মানে খারাপ ছেলের কথাবার্তা শুনে বা তার আলাপচারিতার মাধ্যমে আমি জানতে পারি যে কোনো এক মেয়ে কিছু অর্থের জন্য যে খারাপ মেলামেশা সেটা করা যায়। তো আমি সেটার দিকে ঝুঁকে পড়ি। খুব ভালো যে লেখাপড়া করতেছি তা না, তো সেটার দিকে ঝুঁকে পড়তে পড়তে। মানে আপনি ওই রেজিস্ট্রেশনের টাকা দিয়ে কাজটা করেন? না না না, ওটা করি না। দেখা যাচ্ছে আব্বার কাছে 10 টাকা নিছি, 10 টাকা দিয়েই সেই কাজটা হইতো। আচ্ছা। তো এক সময় একদিন মা ধরে ফেলে বিষয়টা। কিভাবে ধরে? ও ঘটনা হচ্ছে আমি স্কুল যাওয়ার কথা, সব কাজ টাজ করে আমার স্কুল যাওয়ার কথা, মা তো কাজে গেছে। তো কাজ থেকে হঠাৎ উনি মাঝে মধ্যে বাড়ি আসতো, এটা আমার জানা ছিল। তো আমি সেই প্ল্যান অনুযায়ী আমার বাড়ির একদম পাশেই ব্র্যাক স্কুল ছিল, সেই মেয়েটার নাম বলবো না আমি। না, নিশ্চয়ই, নাম প্রয়োজনও নাই। হ্যাঁ। তো তাকে আমি ইশারা ইঙ্গিত দিয়ে ডাক দিয়ে নিয়ে আসি, নিয়ে যা আমার ঘরেই করেন যে। বুঝতে পেরেছি। হ্যাঁ। জি, তখন মা আসে, মাঝামাঝি সময় মা চলে আসে। তো মা চলে আসার পরে দরজা ভিতর থেকেই লক থাকে, আর মা জানতোই যে আমি কোন ধরনের লোক। একটু হাত ওই যে চাল বা কোনো জায়গায় টাকা রাখতো। আচ্ছা আচ্ছা। হয়তো ওইখান থেকে 10 টাকা বা 5 টাকা বাইর করতাম, মানে চুরির একটা বিষয় আমার ভিতরে ছিলই মোটামুটি। তো মা বিষয়টা জানতো এবং ট্রাই করতো আমাকে ধরার জন্য। তো কোনো সময় পারতো, কোনো সময় পারতো না। তা সেদিন আসছে, এসে দেখতেছে যে ভিতর থেকেই দরজাটা আটকানো। তা আমি তো আওয়াজ শুনেই বুঝতে পারছি। পরে মেয়েটা আমাদের যে চৌকি ছিল, চৌকির ভিতরে একটা ওই যে বাড়িতে মা কাজ করতো, বাবাও তখন ওনার বাড়িতে বছর কম আর না সিজনওয়ারি, হয়তো যখন চায়না সিজন আসে যে মেশিন চালানোর জন্য লোক লাগে একটা, পার্মানেন্টলি বাবা সেই কাজ করতো, আর বাকি সময় ভাটাই করে, তার মানে ওই সিজনওয়ারি ওই সময় কাজ করতো। তো মেশিনটা আমাদের ওই চৌকির ভিতরে নিচতলায় ছিল। তো ওইটার পিছনেও লুকাইতে বলে ও লুকায়। আমি স্বাভাবিকভাবে আর কি বাইর হই। তো মা বিষয়টা সেভাবে নেয়নি, কিন্তু মা জানতো হয়তো কোনো কিছু লুকাইতেছি বা চুরি করতেছিলাম, এই আইডিয়া করে। তো সব জায়গায় খোঁজাখুঁজির পর পাইনি, কিন্তু মেয়েটা কেন জানি কোন আতঙ্কে মার সামনেই আর কি বাইর হয়েছে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর যখন বাইরে হয়েছে তখন আর আমি ওইখানে ছিলাম না, আমি পলায় যাই অনেক দূরে, 1-1.5 কিলো দূর দৌড়াই, অন্তত না দেখি, কোনো কিছুই দেখি না, দৌড়ে যাই। পরে বিষয়টা মা কাউকে বলে না। তো ওইখান থেকে মা আমার রেজিস্ট্রেশন করাবে না, মানে করাবে না। জি, ক্লাস 9 রেজিস্ট্রেশন করাবে এমন ডেট শেষ হয়ে যাচ্ছে, হয়তো 2-1 দিন সময় বাকি আছে। তো আমি যে ভুল করছি বা এটা খারাপ কাজ করছি, তখন এই বিষয়টা আমার মানে জ্ঞানবোধ হচ্ছে না। তো আমি তারপরে লজ্জাবোধ করছি যে মা এই জিনিসটা জানলো, খারাপ লাগতেছে। খুব স্বাভাবিক। হ্যাঁ। অনেক চিন্তা ভাবনা করে রাত্রিতে আমি অন্য আরেক জায়গায় থাকি। পরের দিন সকালবেলা কেউ ওঠার আগে আমি আমার বড় আপু আছে, বলবি তার নাম প্রয়োজন নাই, আপনি বলুন। আচ্ছা, যাই হোক,
তো সে আপুকে বলি যে আপু আসলে এই ঘটনা আমার, এখন আমি কি করি। তো উনি আবার ওনার জমি আমরা আদি আবাদ করতাম। তো উনি বলল যে এই সমস্যা, আমার তো হেল্প করার কোনো উপায় নাই, তো এক কাজ কর, তোর আব্বা যে ধান আমাদের উঠানে যে মারাই করবে সেইখান থেকে তুই লুকায় থাকিস নি, কিছু ধান নিয়ে বিক্রি করে তোর ফর্ম ফিল আপটা মানে রেজিস্ট্রেশনটা করে রাখ। আচ্ছা। সেই ক্ষেত্রে যখন আব্বা, আমি কিন্তু ওই যেদিন আমরা আমাদের ধান যে আদি আবাদের ধান মারাই করতেছে, আমি কাজ করতেছি না, আমি বাইরেই যে চলে গেলাম, বাইরেই আছি, জানে না যে আমি কোথায় আছি, আর খোঁজও নেই আমি যে কোথায় গেলাম, কোথায় আছি কোথায় নাই, এটার কোনো খোঁজও নেই, বাবারও নেই মারও নাই। জি। বাবার থাকলেও হয়তো আমি লুকায় থাকি ভয়ে। তো পরে ওই ধান মারাই করার সময় আব্বা যখন ভাত খাইতে যায়, তখন আমার ছোট একটা বোন হয়েছে, ওই বোনের বয়স আনুমানিক 7-8 বছর হবে। তো সে থাকে, তো সে মোটামুটি আমাকে শুরু থেকেই অনেক হেল্প করে। আমি বর্তমানে আমার মাকে যতটুকু না শ্রদ্ধা করি, ছোট থেকেই কেন জানি ওর প্রতি আমার অনেক ভালোবাসার একটা টান আছে। আর ও আমাকে মোটামুটি দেখতো, তোর সামনেই মোটামুটি আধমন খানেক ধান আমি বিক্রি করি। আচ্ছা। মানে লুকাই রেখে পরে বিক্রি করি, ওই টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করি। তো এটা নিয়ে অনেক বাড়িতে আমার ঝামেলা সৃষ্টি হয়, গন্ডগোল হয়, ক্ষমার দৃষ্টিতেও দেখে। তারপরের সাবজেক্টটা আছে যে আমি যখন পরীক্ষা দিব তার 15 দিন আগে এমন একটা দুর্ঘটনা ঘটে আমার জীবনে, যেটা অনাকাঙ্ক্ষিত বলা যায় একবারে। যখন আমার খেলার বয়স ছিল, মোটামুটি খেলতাম, ক্রিকেট ফুটবল দুটাই খেলতাম। তো পরীক্ষার 2 দিন আগে, 2 দিন বলতো না, 15 দিন আগে, যে আমার তামাক বাড়ি ছিল রংপুরে, আমরা তামাক আবাদ করতাম, চৈত্র মাসের কথা। সে তামাক বাড়িতে পানি সেচ দিতে হয়, তো সেই সময় লোক লাগে, হয়তো দেখা গেছে 25% তামাক আবাদ করছিলাম তখন। তো পানি সেচ দেওয়ার সময় আমি ছিলাম না, সে সময় কোনো কারণে গ্রাম থেকে পরের 2-3টা গ্রাম পরে ফুটবল একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ খেলতে গেছিলাম। তো সেটার কারণে মা একবারে বাড়িতে মনে করেন যে মোটামুটি আমার প্রতি এই ছোটোবেলার থেকে যে আমি চাল চুরি করি, অমুক চুরি করি, এটার ক্ষেত্রে উনি যেমন আমার উপর অতিষ্ঠ, আর ওনার আচরণের প্রতি আমি সেই ছোটোবেলার থেকেই অতিষ্ঠের কারণে আমাকে পরীক্ষা তো দিবে না, বাড়িতেও আমি থাকতে পারতেছি না। তখন বোনের দ্বারাই আমি 2-3টা বাড়ির পাশে এক বাড়িতে লেখাপড়া করে পরীক্ষাটা দেই 2005 সালে। 5 সালে পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্ট বাইর হয়, 2 সাবজেক্টে ফেল করি। এটা নিয়ে আরও বড় গন্ডগোল সৃষ্টি করে মা, যে অযথা টাকা পয়সাগুলো নষ্ট। কিন্তু বাবা সেইভাবে আমাকে বলে না, বাবা আরও বোঝায় যে চেষ্টা করে পর, সমস্যা নেই। তখন পর্যন্ত মোটামুটি দেখা যায় সংসারে কাজও করি, আবার খাম খেয়ালেও করি। তারপর 6 সালে আবার পরীক্ষা দেই, সেখানেও ওই 2 সাবজেক্টে আবারও ফেল করি। 7 সালে আবার পরীক্ষা দেই, 1 সাবজেক্টে পাশ করি, ইংরেজিতে পাশ করি, পরে অঙ্কতে ফেল করি। পরে আবার পুনরায় রেজিস্ট্রেশন যেটাকে বলা হয়, হেডমাস্টারের হাত পা ধরে বাবা সহ গেলাম, যাই হোক যেটাই হয়েছে। পরে আবার 2008 সালে আমি প্রথম এসএসসি পাশ করি। আসলে পাশ করলাম, কলেজে ভর্তি হব, তখন পর্যন্ত কিন্তু আমি মোটামুটি ভালোই ছিলাম, যদিও ওই প্রথম অপরাধটা। তো তারপরেও মোটামুটি যখন একটা ছেলে মানুষের যে, তখন কি আপনি বাড়িতে থাকতেন নাকি বাড়ির বাইরে থাকতেন? তখন পর্যন্ত বাড়িতে থাকতাম। আচ্ছা, এই সময়টা থেকে আপনার আর কোনো ভাই বোন হয়েছে নাকি আপনি শুধু একা? জি হয়েছে। আচ্ছা, ছোট ভাই হয়েছে 2002 সালে। সব মিলে কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, ঠিক আছে। তখন মোটামুটি কষ্ট জিনিসটা নাই, কিন্তু ওই মায়ের আচরণটাই, ওই যে টাকা পয়সা নষ্ট করাটা ওনার চোখে একদম পুরা সবচাইতে বড় অপরাধ। তো উনি আমার টাকা পয়সা দিয়ে আর কি কোনো সাহায্যই করতো না, যে মানুষ শখ করে যে 2টা টাকা চাইলাম, এ ধরনের কোনো মন মানসিকতা ওনার ভিতরে ছিল না। খুবই কঠিন ছিল আপনার ক্ষেত্রে। মানে ওনার সিদ্ধান্তে উনি খুবই জিদি। ওনার বাবা কি করতেন? যে বাবা আমাকে মোটামুটি সহযোগিতা করতো, কিন্তু বাবার হাতে তো অচল, 6 মাস কাজ করে সংসারের মনে করেন যে ব্যয়ভার। পাশ করার পরে যে আমি কলেজে ভর্তি হব, এই ধরনের মন মানসিকতা আমি নিজেই পোষণ করি নাই বাবার কাছে। তো পাশ করার কিছু আগের একটা কথা বলি, তো আমার যে ব্যাচের কোনো এক ছেলের গ্রামেরই সেনাবাহিনীর চাকুরি হয়। তো আমার ওইটার ক্ষেত্রে আমার বয়সটা মানে সময়টা চলে যাওয়ার কারণে আমি চিন্তা ভাবনা করি যে আমিও তো সেরকম ফিট আছি, সেনাবাহিনী না হোক পুলিশ, বিডিআর, আনসার যেটাই হোক একটা যেন করতে পারি,
তখনই মানে জানতে পারি যে আসলে লেখাপড়াটা করা প্রয়োজন। তখন এই মূল্যবোধটা কিছুটা হলেও মাথায় আসে। তো মাথায় আসার পর বাবা বলল কলেজে ভর্তি হ। তো তখন পর্যন্ত আমি আমাদের গ্রামে আমার লেভেলের 4 জন আমরা ছিলাম। তার মধ্যে 2 জনের ওই সেনাবাহিনীর, একজনের সেনাবাহিনীর আর একজনের বিডিআরের চাকরি হয়। তো এদের দেখেই আমরা আবার মানে জেগে উঠি যে না আসলে আমরা এটা আবার আমরা পরীক্ষা দেব। তো প্রথমত অবস্থায় আমি রাজশাহী বিভাগ থাকা অবস্থায় আমাদের বোর্ড, সেখান থেকেই আর কি 8 সালে পাশ করি। তো সেই ক্ষেত্রে কলেজে ভর্তি না হয়ে আবার আমরা নাম রেজিস্ট্রেশন করে রাখি। তখন আমাদের বোর্ড দিনাজপুর হয়ে যায়, রংপুর। তো এখানে নাম রেজিস্ট্রেশন করে রাখি, আর কলেজে ভর্তি হয় না। আর এদিকে মোটামুটি সংসারের যে অভাব, তখন বাবা অসুস্থ হয়ে যায় মোটামুটি। আচ্ছা, কাজ কাম আর করতে পারে না। মোটামুটি দেখা যায় সপ্তাহে 2-3 দিন আমি কাজ করি। দেখা যায় যে 5 দিন কাজ করলে 1 দিনের পয়সা আমি আমার পকেটে চলার জন্য রাখতাম, আর 4 দিনের পয়সা বাবার হাতেই, বাবা নিজ দায়িত্বে নিয়ে নিত। আর যখন বাবার সাথে কাজ করতাম তখন বাবা নিজের থেকেই আমাকে আর কি 1 সপ্তাহ 15 দিন কাজ করলে দেখা যায় 200-100 টাকা আমার পকেটে এমনি নিজে দিয়ে দিত। তো যখন নাম রেজিস্ট্রেশন করে রাখলাম তখন আমি সর্বপ্রথম একটা কাজের জন্য ঢাকায় আসি। এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য। কত সালে আসেন? 2008-এর মেতে মনে হয় আমাদের রেজাল্ট বাইরে হয়েছে কি মে কি এপ্রিলে 2008 সালে আসেন? 8 সালের ঘটনা। আচ্ছা, সর্বপ্রথম আমি সাভারে আসি। সাভারে আসার পরে সেই সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করি। 1500-1800 টাকা মনে হয় সর্বোচ্চ খরচ হয়েছিল আমার আসা এবং তাদের ফর্মালিটি মেনটেন করার জন্য। তো পরবর্তীতে আমাকে ডিউটি দেওয়া হয় সায়দাবাদের আশেপাশে, বাসা বলতে এক এলাকায়, দক্ষিণ বাসাবো কি উত্তর বাসাবো আমার সঠিক মনে নাই। তো সেখানে পোস্টিং হয়, সেখানে ডিউটি করা শুরু করি। কিন্তু ওইখানে আমার আগে অনেক মানে আমাদের যে কোম্পানিতে আমি চাকরি মানে শুরু করি, তো সেখান থেকে অনেক লোক নাকি ওই জায়গাটা থেকে পলায় গেছে। কী কারণে গেছে কেউ বলে না। তো তারপরেও আরেকজন আমার সহপাঠ ছিল, মানে সহকর্মী ছিল। তো তিনি আসলে মূল বিষয়টা খুলে বলে যে ঘটনা হচ্ছে এগুলো ফ্রড, অমুক তমুক, হ্যাঁ বেতন দেয় না ঠিক মতো, 12 ঘন্টা থেকে 18 ঘন্টা, একদিন 12 ঘন্টা পরের দিন 18 ঘন্টা, এরকম ডিউটি করাই বেশি, সেরকম টাকা দেয় না। তো আমি বিষয়টা সেভাবে নেই না। আচ্ছা, ঠিক আছে আসছি দেখি, এমনিতে আমার যত ঝঞ্ঝাট, দেখতে পারে না, বাড়িতে ঠিক মতো থাকতেও পারি না, আমারও মন টেকে না। আর এখন বাড়ির যে অবস্থা, তো দেখি কষ্ট করে থাকার চিন্তা ভাবনা করলাম। থাকতে থাকতে দেখা যায় বাস্তবে যে আসলে আমাদের খাওয়ার টাকা, আমরা তো খালি হাতেই আসি প্রথম, যে টাকা নিয়ে আসছি সেই টাকায় শেষ বলা যায়। কোম্পানির খাওয়ার টাকাটাই ঠিক মতো আসে না। 21 দিন কি 22 দিন ওইখানে ডিউটি করছি। 21-22 দিন ডিউটি করার মধ্যে 3 দিনেই মনে করেন আমরা দুজনেই অনাহারে ছিলাম। তখন আর খারাপ লাগার কারণে একদিন ওইখানে কি করলাম, ওই বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, সেরকম বিল্ডিং। তো ওখানকার এক কন্ট্রাক্টরের সাব কন্ট্রাক্টর, তার কোনো এক লোকের একটা ভিডিও মোবাইল আমি ওইখান থেকে চুরি করে নিয়ে যাই। প্রথম এই কাজটা করলেন ঘরের বাইরে? জি জি। আচ্ছা, ওইখান থেকে চুরি করে পলায় যাওয়ার পর সেই মোবাইলের মাধ্যমেই তার নাম্বার দিয়েই, আমার নাম্বার একজনেরই শুধু ছিল, এক ভাবের, ও নাম্বার আমার সারা জীবন তখনই বলছিল মুখস্থ আছে, এখনও মুখস্থ আছে আমার। সেই নাম্বারটায় ফোন করি, বলি যে এই ঘটনা। আমি বলি না, প্রথমে এখান থেকে যখন মোবাইল চুরি করার পরে আমি পলায় যাই, তো তার নাম্বারটা আমি রেফারেন্সে মানে অনেক ইয়ের জন্য রাখে কোম্পানিতে, সেইখানে ফোন করে দেয় যে আমি এই কাজ করছি। তো এরপরে এই মোবাইলটা হওয়ার পরে আমি ওই নাম্বার দিয়ে আবার আমার সেই ভাবিকে কথা বলি যে এই ঘটনা, হ্যাঁ এটা সত্য। তো আমি ভাবিকে বলছি যে আব্বা আমাকে বললেন না। এরপর আমি বাইরে ওই ঢাকার থেকেই কুমিল্লা কাজের জন্য যাই। কুমিল্লা কাজের জন্য এক চাচার কাছে যাই, ওইখানে মোটামুটি 1.5-2 মাস থাকি। তো ওনার যে বাড়িতে আমার মালিক ছিল, যার বাড়িতে কাজ করতাম, তার 2টা ছেলে ছিল। ওখানে যান কিভাবে? ওখানে ওই যে মোবাইলটা মানে ফোন করার পরে আমি ওই চাচার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি। কোন চাচা? মানে ওই গ্রামের এক চাচা কুমিল্লাতে ছিল, যোগাযোগের মাধ্যমে ওই মোবাইল দিয়ে কথা বলে যোগাযোগ করে। এখন তো ঢাকায় থাকা সম্ভব না, আর আমি বাড়িও যাব না, আমার কথা হচ্ছে এটা, কোনো একটা কাজ করতে হবে। তো তখন ওই লোকটা আপনাকে টাকা দেয় কেন? আমি চিনি আমাকে। আচ্ছা, আমার গ্রামের চাচা। ধার করেন ওনার কাছ থেকে নাকি? ধার করি বলতে যে ঘটনাটা কিছুটা খুলে বলি, যে মোবাইল চুরি করছে এটা বলি না। আচ্ছা,
এমনি বলি যে এই ঘটনা, আমি এখানে চাকরি করতে তো আসছিলাম, তো চাকরিটা ভালো লাগতেছে না, এখন আমার তো কাজের দরকার, আমার খাওয়ার টাকা পয়সা নেই, বা আমি আপনার কাছে আসতে চাই। তো তখন উনি বললেন ঠিক আছে, টাকা নিয়ে আসলাম, নিয়ে এসে ওইখানে কুমিল্লায় গেলাম। ওনার কাছেই গেলেন? জি। আচ্ছা। উনি আবার কুমিল্লায় ওই সেই মালিকের বাড়িতে প্রায় বছরে 7 মাস 8 মাস ওই কাজই করতো। উনি সেই মালিক তরকারির আবাদ সুবাদ করতো কুমিল্লায়। তো উনি ওই কাজগুলো মোটামুটি চাটাই, বেড়া, তরকারির ক্ষেতের কাজ কামগুলা মোটামুটি খুব সুন্দরভাবে করতে পারতো, সেই কারণেই বেশিরভাগই উনি থাকতো আর কি। আচ্ছা। ওই জায়গায়। তো তখন আমি গেলাম ওইখানে যাওয়ার পর তখন কাজটা ছিল হলো ধান ক্ষেত লাগানোর। সেই ধান ক্ষেত লাগানোর কাজ মোটামুটি কৃষিকাজ তো আমি সব পারি, শুধু তামাকটা গাড়া বাদে। আমরা তামাক মানে আমার জীবনের প্রচুর তামাক আবাদ করছি আমি, কিন্তু তামাক গাড়াটা শিখি নাই। মানে তামাক যে রোপণ করে এটা কিভাবে করতে হয় জানেন না? জানি, সব করতে পারি, কিন্তু আমার হাতটা ওইখানে মানে অ্যাডজাস্ট হয় না। যদি তামাক রোপণ করি দেখা যায় ওই গাছগুলো মরে যায় কি কারণে জানো। আচ্ছা। তো যাই হোক, মানে এটা রোপণ করা কি কোনো আলাদা কোনো টেকনিক্যাল বিদ্যা কিনা? টেকনিক্যাল কোনো বিদ্যা নেই আসলে। যখন মাটিটা মোলায়েম করা হয়, অনেক প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে যখন তামাকের চারাটা উঠে মানে লাগানো হয়, সে লাগানোর মাধ্যমে আর কি, যে এমন একটা স্টেপে যে ঠাসা দিতে হয় বা চাপ প্রয়োগ করতে হয়, সেটা একটু তারতম্য হয়ে গেলে সে তামাকের গাছটা মারা যাবে। আচ্ছা, ওকে। সেই কাজটা বাদে মোটামুটি সব কাজ করতে পারি। তামাকের এমনিতে যত্ন কি আর 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 ফসলে যেরকম সার দিতে হয় ওখানেও দিতে হয়? না, প্রচুর পরিমাণ, প্রচুর খাটনি আছে। কিরকম? একটা তামাক বাড়িতে যদি আপনি 3 মাস শ্রম দেন, তো সারা বছরের যে কোনো খেতে যে শ্রমটা যায় তার চাইতে দ্বিগুণ শ্রম বলা যায় তামাক খেতে যায়। কিরকম? যখন তামাক রোপণ করা হয় তার আগের থেকেই শ্রমটা শুরু হয়। যেমন পুরা বছরের গোবর যে আমাদের খালে আমরা সংরক্ষণ করে রাখি, তো ওই সারগুলা প্রথমে মাটি থেকে উঠাই নিয়ে আসতে হয়। সেই খাল থেকে উঠাই নিয়ে আসার পরে কুটা কাটা যা আছে বেছে ওগুলো আলাদা করার পরে সেই গোবর বা বাড়ির যে আবর্জনা পচায় টচায়া রাখতে হয়। তারপরে ওইটা কুটা কাটা বাইর করে মিহি করার পরে এখানে কিছু রাসায়নিক সার আছে, ইউরিয়া, পটাশ, ফসফেট, জিপসাম, আনুষঙ্গিক মোটামুটি সবগুলো মেশানোর পরে 2-3 দিন রাখতে হয়। এর পাশাপাশি জমি তৈরি করতে হয়। এদিকে এর কাজ চলবে, আবার ওদিকে জমির চাষ, জমিও একদম মোটামুটি ধুলা, একদম পানি দিয়ে প্রত্যেকটা গাছে মানে প্রয়োজন অনুযায়ী দিতে হবে, গোড়ায় দিতে হবে, যাতে গাছটা মানে খুব দ্রুত বেড়ে ওঠে। তো মাসখানেক গেলে প্রথমে 20 পাতা আছে এগুলার। আচ্ছা। 20 পাতাগুলো নামাই নিতে হয়। এর কিছু আগে যদি সেরকম মনে হয় যে গাছ দ্রুত বেড়ে উঠতেছে না, তাহলে দেখা যায় যে সচরাচর গ্রামে যে গরু দিয়ে লাঙল চাষ হয়, কিন্তু তামাক খেতে দেখবেন যে হাতে দিয়ে লাঙল দিয়ে অনেক কয়েকবার চাষ দিতে হয়। ঘাস, আগাছা বা হাতে দিয়ে করতে হয় কেন? এটা করার কারণ হচ্ছে যে যখন আপনি চারাটা রোপণ করলেন, এরপরে জমিটা বসে যাতে না যায়, যাতে ফুরফুরা উর্বর জাতীয় বা মানে কোমল থাকে, সেই কারণে বেশি বেশি চাষ দেওয়া হয়। ও, ওকে। মানে জমিটা একদম পাউডারের মতো করে ফেলতে হয় মাটিটা। আচ্ছা। তো এই লাঙল দিয়ে মনে করেন যে কমপক্ষে 10-12 দিন এটাতে পরিশ্রম লাগে। ওরে বাবা! মানে প্রত্যেক মানে বেশি মানে 7-8 ঘন্টা করে না, দেখা যায় যে খুব ভোরে কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় দিনে 2-3 ঘন্টা সময় দেয়াই লাগে এটাতে। আচ্ছা, আলাদা। তো এটা করার পরে 20 পাতাটা কি জিনিস? 20 পাতাটা বলতে যখন একটা গাছ পরিপক্ক হওয়ার কিছুদিন আগে যে প্রয়োজনীয় পাতা সেগুলা রাখার মানে যেগুলো নিব আমরা, আচ্ছা, তার সে যেগুলো আর কি অপ্রয়োজনীয় সেগুলো আর কি ভাঙ্গা মানে বাইর করতে হবে। তো এগুলোও বিক্রি হয়, সেটার দাম একদম কম থাকে, পুরো একদম কম। তো এই যে 20 পাতা বাইর করে নিতে হয়। 20 পাতা বাইর করে নেওয়ার মনে করেন আগে সেচের প্রয়োজন হলে নালা কাটতে হয়, সেচ দিতে হয়। 20 পাতা বাইর করার পরে আবার সেচ দিতে হয়। তারপরে সপ্তাহে বা 15 দিনে এই মনে করেন তামাক বাড়ির যে পাতার গোড়ায় যে কুশি বাইর হয়, ফেঁকা বলি আমরা, সেই ফেঁকাগুলো মনে করেন যে সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করতে হবে। শুধু পাতাগুলোই বড় হবে। আচ্ছা, কোনো ফেঁকা থাকবে না এবং আগাও থাকবে না। ওই পাতাগুলো যে পাতাগুলো আলটিমেটলি আপনারা নেবেন, সেই পাতাগুলো বড় করার সুযোগ থাকবে। ওকে। আচ্ছা,
আমার জানার আছে, সেটা হচ্ছে যে আপনারা যে চাষটা করেন এটা কি মানে পারমিশন নিতে হয় গভর্নমেন্টের কাছ থেকে? জি না, জি না, পারমিশন না নিলে সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। এটা কি বৈধ তামাক চাষ করা? আমার জানা মতে এখন যতটুকু জ্ঞান, তো তামাক চাষ তো কোনো বৈধ অবৈধ মানে বিষয়টা কেউ মানে কিছুদিন আগে রংপুরে তামাক চাষ হয় এটা আমি জানতাম। হ্যাঁ, প্রচুর, শুধু মানে তামাক হয় না বলা যায়। আমার জানা মতে মনে হয়, আমি যতটুকু এ পর্যন্ত আমি বাইরে দেখছি, আমার মনে হয় না সারা বিশ্বে এরকম কোনো তামাক কোনো জায়গায় হয়। মানে মাইলের পর মাইল, বিঘার পর বিঘা। হ্যাঁ, এগুলো আপনারা বিক্রি করেন কি শুকাইতে হয়? বিক্রি করার প্রসেসটা কি? বললাম না, পরিশ্রমের সিস্টেম আছে। এই যেমন তামাক পাতা মানে গাছ অনুযায়ী সামর্থ্য, গাছের সামর্থ্য অনুযায়ী 10টা 12টা 15টা পর্যন্ত পাতা, 18টা পর্যন্ত পাতা রাখা হয়। আচ্ছা, এগুলো পরিপক্ক হওয়ার পরে একদিনে কাটা সম্ভব নয়। আচ্ছা, কারণ মানে এগুলার কাজ একদিনে সামাল দেওয়াটাও অসম্ভব। তো প্রতিদিনের আর কি মানে যেটুকু করে সামাল দেওয়া যায়। তো কাটার পরে ওই তামাকগুলা প্রথমে হালকা রোদে শুকাতে হয়। শুকানোর পরে আটি বাঁধতে হয়, বা কেউ ওই বাঁশের সুস করে, সেই সুস করে সেলাই করে শুকায়, রোদে পাতাগুলো শুকায়। তো এটার আবার ধাপ আছে। প্রথমত 2-3 দিন বা 4 দিন তো রোদ অনুযায়ী আর কি এটা হয়। তো দেখেন একটা সময় আছে, প্রথমবার ওই কাটে নিয়ে আসার পরে অল্প অল্প করে কাটে নিয়ে আস্তে 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 শেষ হয়ে যায় যখন, তখন এদিকে আবার কন্টিনিউ কাজ চলতে থাকে যে তামাক পাতাগুলা যেগুলো চিপ দেওয়া হয়, যে তামাক পাতার রং প্লাস তামাক পাতাগুলো যেন ঝরঝরে থাকে। আচ্ছা, সেই কারণে ভারী কোনো জিনিস দিয়ে, যে দেখা গেছে যে এই তামাকটা দেখলেই বোঝা যাবে এটা চিপ দেওয়ার সময় হয়ে গেছে, আচ্ছা, দিতে হবে, ওগুলো নামাই নিয়ে মনে করেন যে রাত্রিবেলা, এগুলো দিনে করা সম্ভব নয়। আচ্ছা, তামাক চিপ দেওয়ার ব্যাপারটা রাত্রে। চিপ কি জিনিস? ধরেন তামাক পাতাগুলা মরমরেট না থাকলে, ধরেন মোলায়েম যখন হবে রাত্রেবেলা, সন্ধ্যার পরে বা এশার দিক, 8টা-9টার দিক, ওই রাত্রে সেই চাং হোক বা কেউ ওয়ালে দেয়, বা কেউ বাহিরে দড়ির উপরে দেয়, বা কেউ আবার বাঁশের একটা মাসাং সিস্টেম করে, যার যেটা সামর্থ্য, জি, ওইখান থেকে নামায়া দেখা যায় যে একটা গাদি করে রাখতে হয়। গাদি করে রাখার পরে এর উপরে ভারী, যত ভারী হোক সেই ভারী জিনিস দিয়ে তামাক পাতাটাকে মানে চাপ দিয়ে রাখা হয়। আচ্ছা, সারা রাত থাকে, আবার ভোরের রোদ ওঠার আগেই এই কাজগুলো আবার শুরু করে দেয়। তামাক পাতার জায়গায় আবার হালকা একটু বালু টালু ঝাঁকিটাকে দেওয়ার পরে আবার রোদ্রে দিতে হবে। এরকম 3 থেকে 4টা চিপ দিতে হয়। যে প্রত্যেকটা শীতকালই হয় না? হ্যাঁ, এটা শীতকালীন, মানে এইরকম একটা সিজনে। জি, আচ্ছা। তারপর এটা শুকানোর পরে কি করতে হয়? এটা শুকানোর পরে যখন হয়, এটা মানে মাপ অনুযায়ী আপনি রাইখাও দিতে পারেন, আবার আপনার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারেন বাজারে। বিক্রি করার সিস্টেমটা কি? বিক্রি করার সিস্টেম, আপনি যদি বেচতে চান এমনি পাইকের, মনে করেন যে এমনি প্রতিদিন যখন এই শুকানো শুরু হয়, বাড়িতে চলে আসে, বাড়িতে মোটামুটি ঘোরা শুরু হয়ে যায়। আপনার প্রয়োজন হলে বিক্রি করেন, নাহলে বাজার, হাট বাজারে একটা বার থাকে, দেখা যায় আমাদের অঞ্চলে রোববার আর বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। মানে কিন্তু বিক্রি করার কোনো সিস্টেম আছে? ধানে যেরকম মন অনুসারে বিক্রি? মন অনুযায়ী। এখানেও মন? জি, এখানে 40 কেজি মন। আচ্ছা। তো আমি এর সাথে সম্পৃক্ত ছিলাম 2010 পর্যন্ত। তো সেই 2010-এ সে তামাকটার মন ছিল মনে করেন যে প্রায় 4000 টাকা। 1 মন পাতা 4000 টাকা। আচ্ছা, 2010-এ। জি। এটা তো এখন আরো বেশি, এখন প্রায় 7-8 হয়ে গেছে। আচ্ছা, সঠিক বলতে পারবো না। জমিতে কতগুলো কয় মন হতো? 20-22 মন। জি। ধানও তো 20-22 মন হয় না? তো এটা তো বললাম। আর এটার কষ্টটা, এই যে পার্ট টাইম কাজের যে কষ্টগুলা, এগুলো মানে আমি তো মুখে বলতেছি, এটা তো বোঝানো মানে সম্ভব না। হয়তো বুঝবে, যারা করে নেই তারা বুঝবে না। মানে আসলে অনেক শক্তি সামর্থ্যের প্রয়োজন আছে। যে কাঁচা তামাকগুলো নিয়ে আসা হয়, এগুলা বৃদ্ধ মানুষ কখনোই মানে পারা সম্ভব না। এটা মনে করেন যে একটা যুবক ছেলের প্রয়োজন। আর যারা তামাক আবাদ করে, কোনো না কোনো এক ব্যক্তিকে অবশ্যই তামাক একটা দেখভাল করার জন্য থাকতে হবে। কখন কোন সিচুয়েশন আসে এটা বলা মুশকিল। মরক ধরে, পাতার গাছ মরে যায়, মানে দেখার জন্য একজন থাকতেই হবে। এই কারণে বলছি যে পরিশ্রমটা বেশি। আচ্ছা। তো যাই হোক, আমরা তামাক পাতার প্রসঙ্গে আসলে জানতে ছিলাম হচ্ছে আপনার কুমিল্লায় যাওয়া। সেইখানে তো কুমিল্লায় ভদ্রলোকের কাছে আপনি চলে গেলেন। হ্যাঁ, ওখানে কাজকাম করি। তো ওইখানে সে সময় আর কি চায়না ধান রোপণ করার সময় ছিল। কাজ টাজ করি কুমিল্লায়। ওইখানে আরও পরে আমি যাওয়ার 2-3 দিন পরে আমাদের গ্রাম থেকেই আরও 4-5 জন যায়। তো সেইখানে ওই মোবাইলটা আমি এক জায়গায় লুকিয়ে রাখছিলাম। আচ্ছা।
তো চালাই না সচরাচর, কিন্তু ওই যারা গ্রাম থেকে আসছে তারা অলরেডি মোটামুটি জেনে ফেলছে যে আমি এই দুর্ঘটনা বা ঘটাইছি, আসলে সত্য কি মিথ্যা। আমি বলছি যে না, এটা আসলে মিথ্যা কথা, আমি এমনি পলে আসছি। হ্যাঁ, তো যে লোকের ফোন ছিল ওই লোক ফোন দিত না, যেহেতু সিমটা আপনি চেঞ্জ করেননি? আমি যখন আসতো তখন ফোন আমি কেটে দিতাম, ফোন আপনি রিসিভ মানে করতেন বাইরের না? কোনো ফোন রিসিভ করতাম না। আচ্ছা আচ্ছা, তারপর? তো কাজটা শেষ করে মোটামুটি যখন কাজ শেষ হয় তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে এই বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় অবশ্য। তো আমি একবারে না স্বীকার করে দেই যে আসলে ওইখান থেকে পলায় আসছি, যে কোনো একটা অজুহাত দেওয়ার জন্য এই কথা বলছে। আর মোবাইলটা আমি, তবে আমার মা আমার বিষয়ে, আমি যখন বলছি এখানে এই গল্পের মাঝে যে আমার বিষয়ে মানে আমার মানে খারাপ লাগতো, ওনার যে আচরণটা খারাপ লাগতো, আসলে ততটুকু না, পরে ধীরে ধীরে বুঝতে পারছি যে আসলে, তবে তার আচরণের মধ্যে আমি মনে করি এখনো বলতেছি কিছুটা পরিবর্তন দরকার, যে কিভাবে করলে একটা সন্তান বুঝবে বা একটা লোক বুঝবে সেইভাবে উনি করতে পারে না, যার কারণে হয়তো এখন বুঝতেছি যে আমার বোঝার ভুল ছিল বা আমার ভুল ছিল। উনি আমার মোটামুটি সব বিষয়েরই খবর রাখতো, আমি কোথায় যাই কোথায় না যাই, কি করি কি না করি, এ টু জেড। একটা আমার বোনেরও এরকম খেয়াল রাখেনি, এখন বুঝতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি এখন। তো উনি, আমি ওই রাত্রে সিম খুলে মোবাইলটা এমনি চালু করছি, চার্জার তো নাই, তো চালু করার মাধ্যমে মা ধরে ফেলছে। তো মা যখন ধরে ফেলছে বিষয়টা জানাজানি হয়েছে, আবারও ক্ষমা প্রার্থী মায়ের কাছে। যাই হোক, মা তো মাই ক্ষমা করে, কিন্তু যায় ওখানে দিন যায়। তো আর একটা খারাপ সময় আসে, বাড়িতে থাকা অবস্থায় আমার কোনো মানে নির্দিষ্ট কোনো কাজ নাই। আচ্ছা, হয়তো কৃষিকাজ থাকলে কৃষিকাজ করতেছি, সামাও যদি মনে করেন যে প্রয়োজন বাড়িতে থাকলাম, তাছাড়া বেশিরভাগ সময় দেখা যায় যে আমি মোটামুটি বাইরেই অভ্যাস হয়ে গেল, ওই কুমিল্লার থেকে বা ঢাকা আসার থেকে শুরু করে। আর ভাল লাগে না গ্রামেতে সেরকম। তো সেরকম অবস্থায় একটা মেয়ের মানে আমার চোখে লাগে, তার সাথে সম্পর্ক করার ইচ্ছা জাগে। তো আমি শুধু একটু টাচ দিয়ে আর কি চলে আসছি বাইরেই, আবারও কুমিল্লায় আসছি। এই মানে চায়না সিজন উঠে যাওয়ার পরে, যখন এই এখন শীতকালীন একটা যে ধান উঠতেছে এটার চাষাবাসের জন্য। আচ্ছা, তো আমি মোটামুটি ট্র্যাক্টর চালাইতে পারতাম, তো সেখানে সেবার ট্র্যাক্টর চালানোর জন্য আর কি গেলাম সেই কুমিল্লার সেই মালিকের বাড়িতেই। জি। তো ওইখানে প্রায় এক মাস সোয়া মাসের মতো ট্র্যাক্টর চালাইছি, কাজ টাজ করে আবারও বাড়ি আসছি। আসার পরে রেজাল্ট পাই না, তো এটা বিষয় নিয়ে সেরকম ঘামাই না, হয়তো সময় পাইলে ঘামাই, না পাইলে মানে তখন থেকেই শুরু হইলো আর কি যে এলোমেলো। আর মোটামুটি এর পাশাপাশি হয়তো কোনো সার্কুলার হলে মোটামুটি চোখ রাখা বা খোঁজ খবর নেয়া, কিন্তু আসলে বিষয়টা টাকা পয়সা ছাড়া আসলে দেখছি যে চাকরি বাকরি সম্ভব না। আচ্ছা, তো রেজিস্ট্রেশন বা এদিকে রেজিস্ট্রেশন করে রাখছি, মোটামুটি সময় পেলে একটু দেখি শুধু অঙ্ক আর ইংলিশটা, তাছাড়া আর খুব এই বিষয়গুলো আমার মোটামুটি মানে হেফজ হয়ে গেছে বলা যায়। কিভাবে পরীক্ষা দিতে হবে, কোন জিনিসটা কমন, মানে এগুলো আইডিয়া অলরেডি আমি 3-4 বছরে পেয়ে গেছি। এই বিষয়টা নিয়ে কার কাছে যাইতে হয় নাই, শুধু অঙ্ক আর ইংরেজিটা একটু প্রাইভেট পড়তাম, ফাঁকে ফাঁকে কাজ করতেছি। তো একসময় মেয়েটা আমার মানে রেজাল্ট বা সম্মতির কারণে কথা বলতে চায়, তো সম্মতিতে আসে। তো প্রধান যে কারণটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে জুয়া। আচ্ছা, তো আমি মানে কিছুটা হইলেও আসলে এখানে আসার পরে গুছাই বলতে পারতেছি না। তো আমি টুকিটাকি আর কি তখন তাস খেলতাম না, তখন এই যে পয়সা দিয়ে যে 25 পয়সা ছিল, সেই পয়সাটা ঘুরানোর পরে ফুল শাপলা আর যে মানুষের ছবি ছিল, এটার মাধ্যমে একটা জুয়া হতো আমাদের এলাকায়। এখনো হয়, সেটা হচ্ছে কোনো উৎসবে, হয়তো ঈদে 2টা, এরপরে পহেলা বৈশাখ, তারপরে আরও বিভিন্ন অনুষ্ঠানে, মানে মোটামুটি দেখা যায় যে বছরে 5-7 দিন, 1 সপ্তাহ কন্টিনিউ এই খেলাটা মোটামুটি চলে। তো তখন তো আমার মানে খুব নেশা ছিল না, মানে বাড়িতে থাকলে আর কি খেলতামই, থাকলে খেলতাম, না থাকলে তো নাই। আর বাইরে কোনো ধরনের কোনো দিন জুয়া খেলিনি এখন পর্যন্ত, যা খেলছি গ্রামেই। ওকে। তো এই জুয়াটাই ওর চোখে বাধা হয়ে দাঁড়ায়। তো আমি বলছি যে ঠিক আছে, আমি জুয়া বাদ দেবো। ঠিক আছে, সেই অনুযায়ী বাদ দেই, মোটামুটি চলতে থেকে ভালোই। তো এক সময় দেখা গেছে যে আমার চাকরির বয়স শেষ হয়ে যায় আর কি, সরকারি যে বয়স সেটা শেষ হয়ে যায়, সেটার কারণে মানে আবার পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করি। তো এই চাকরি শেষ হওয়ার আগ মুহূর্তের একটা ঘটনা, সেটা
এখন যে ধান লাগাইছি রোপা নাকি আমার আসলে সঠিক স্মরণে আসতেছে না। তো আমরা বাবা ছেলে গল্প করতেছি রাত্রিতে, মনে হয় সম্ভবত খাওয়ার আগে নাহলে পরে, যে বাবা ধান তো পাইকে গেছে, ধানটা কাটতে হবে, তো যদি কালকে কাজ না করি তাহলে দু বাবাটা মিলে ধানটা কেটে নিয়ে আসবো, আর যদি কালকে কাজ হয় তো পরের দিন অবশ্যই কাটতে হবে, তা না হলে রাখাটা অযথা, বাড়ির ভাতও নাই, নিয়ে আসতে হবে। জি। তো ওই গল্পের শেষ হতে না হতেই এক দাদা আমার গ্রামের, উনি রিটায়ার্ড বিডিআর চাকরি করতো আর কি, রিটায়ার্ড করছে। তো উনি একটা অফার নিয়ে গেল যে এই ঘটনা, তোর ছেলেটার বয়স আছে এখনও, দেখতো খুঁজে। তো আমি বললাম যে আছে। তো উনি সৈয়দপুরে যাইতে বললো আমাকে। তো এখন উনি বলল যে প্রথমত অবশ্যই কিছু টাকা পয়সা লাগবে। ওকে। এখন আমাদের এমন পরিস্থিতি সে সময়, অথচ 10টা দিন পরে হলে আব্বা গ্রামীণ ব্যাংক থেকে লোন তোলার যে প্রক্রিয়া ওটা শেষ, মানে পরের সপ্তাহে, মানে ধরেন আজকে বুধবার, কথাবার্তা সব ফাইনাল, পরের বুধবারে আমাদের টাকাটা পাবো। তো তার আগে এই ধরনের এই সময় একটা যে অফারটা আসছে, কোনো মানে বুদ্ধি নাই টাকা ম্যানেজ করার। তো বাবা তো আমার সবচেয়ে প্রিয়, আমার বাবা, তারপরে বোন। তো বাবা সব কুল কিনেরা না পায়া ওই যে ধান যে জমিটা আমরা বন্ধক নিয়েছিলাম মানুষের কাছ থেকে 12,000 টাকায়, ওটা 16 শতক কি 15 শতক ছিল। জি। ওই 15 শতক জমি, ওই ধান আমরা একদিন পরেই কেটে নিয়ে এসেছিলাম, সেই জমিটাই আবার অন্য আরেকজনের কাছে বন্ধক রাখা হইলো। তো এই 2 দিন 1 দিন আগেই বন্ধক রাখার কারণে আমাদের অর্ধেক ধান মনে করে তাকে দিতে হয়েছে, অথচ ধানটা আমরা 3 মাস 3.5 মাস বা 4 মাসের মতো লালন পালন করছি, শুধু 2-1 দিন আগের কারণেই। যদি আমরা কেটে নিয়ে আসতাম তাহলে কিন্তু ওই জমিটা কেউ বন্ধক নিত না, মানে অত দ্রুত সময়ে। জি। যাই হোক, অর্ধেক ধান দিয়ে আব্বা টাকাটা নিয়ে আসলে যদি একটা ছেলের বিহিত হয়, সেই কারণে নিয়ে আসলো 10,000 টাকা প্রথমে। ওকে। তো তার হাতে দেওয়া হয় 10,000 টাকায়, আর পরে আব্বা আরও 2,000 টাকা নিয়ে আমাকে, যেদিন আমি সৈয়দপুরে যাই, যেদিন সার্কুলার অ্যাটেন্ড হতে হবে সৈয়দপুর ক্যান্টনমেন্টে, ওখানে সেদিন আমাকে 500 টাকা দেওয়া হয়। আচ্ছা। তো গেলাম, যাই দেখি যে আসলে বিষয়টা সবই উল্টা। দাদা যে বলছিল সে এক চুল পরিমাণও মেলে না। মেলে না হচ্ছে কি কারণে, আমার যে পোস্টের কারণে নিয়ে যাওয়া হয়েছিল সেই পোস্টে সার্কুলারই হয় নাই। সার্কুলার হয় নাই, তো আমাদের জেলার কোনো লোকই নেই ওই জায়গায়। সব দূর দূরান্তর থেকে যে পোস্টের সার্কুলার হয়েছে সব আমাদের জেলার বাইরে, আমাদের জেলার কোনো নিয়োগে নেই সে জায়গায়। আমি সেটা জানার পর তো একা হতবাক। এই বিষয়টা ওই জায়গায় ওনাকে কিছু বলি না, বাড়ি এসে দাদা, মানে আমি আব্বাকেও বলি না প্রথমে, আগে দাদাকে ডাক দিয়ে নিয়ে যাই বাবার কাছে, যে এই ঘটনা একদম বাবার সামনেই পুরো প্রকাশ করি। তো প্রকাশ করার কারণে উনি বলছে, যাই হোক ভুল ত্রুটি ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে আমাদেরকে 9,500 টাকা দিয়ে, এতটা বুঝে নাই। বাবা চাইছিল যে একটা ছেলের যদি এটা কোনো কাজের ব্যবস্থা হয়, বা সেটা যদি আবার সরকারি, তাহলে তো আর কোনো কথাই নেই, জমিটা তো বড় না। কিন্তু মা ওইটা না দেওয়ার কারণে, মার এই চাকরিটা না হওয়ার কারণে মার মানে আমার প্রতি আরও মনে করেন যে চলে আসে। তো সেই দিন দুপুরে ভাত খাওয়ার সময় আমার পাত থেকে, মানে ভাত খাইতেছি এই জায়গার থেকে আমার প্লেটটা নিয়ে নেয়। আচ্ছা। তো নেওয়ার কিছু কারণ আছে, এই যে মানে কাজ ছিল হয়তো, সেই কাজটা আমি করি নাই, এই যে চাকরি হইলো না, এই যে অযথা মানুষকে অর্ধেক ধান দিতে হইলো, এটাও আমি উপলব্ধি করি। সেই কারণে মানে কোনো এক বেখেয়ালে আমি ছিলাম না, কাজটায় মানে অংশ নিতে পারিনি, সেই কারণে অবশ্য মা রাগ করছে। তো ভাতের প্লেটটা যখন নিয়ে নিছে, আমার মানে এই প্রথম মানে শুরু, মানে থেকে ভাতের প্লেট নেওয়ার অভ্যাসটা প্রথম শুরু এখানে। ওকে। তো খুবই খারাপ লাগে, আমি কি করব কি না করব, কোনো কুলকিনেরা পাই না। রাগ করে গেলাম সিলেটে রিক্সা চালাইতে এক চাচার সঙ্গে। সিলেটে যাই, সিলেটে মোটামুটি এই রিক্সা চালাইতে ভালো লাগে না, তারপরেও কষ্ট করে থাকি। ওইখানে প্রায় 1.5 বছর থাকি। ওই যে 2008-এ যে রেজিস্ট্রেশন করলাম, সেটার আবার 2010 পর্যন্ত 10-এ যে পরীক্ষা দেব,
সেটার জন্য সেই অপেক্ষায় মোটামুটি টাকা গুছাই ফেলি আমি। আর তখন আমার বাড়ির থেকে কোনো টাকা নেওয়ার চিন্তা ভাবনা করি না। আর মোটামুটি ছোট বোনটাকে তখন আমি মোটামুটি দেখতাম, তাছাড়া বাড়িতে সেরকম টাকা পয়সা দিতাম না, খুব না। দেখা গেছে যে 1000 লাগলে 100 টাকা যদি দেওয়ার সামর্থ্য মানে থাকতো সেটা দিতাম, কিন্তু 500-400 যে একটা আগ্রহ সেটা ছিল না। ওকে। তো ওইখানে প্রায় 2010-এ পরীক্ষা যখন দিব, তার সে নাম রেজিস্ট্রেশনের টাকা আমি ওই স্যারের মোবাইলের মাধ্যমে স্যারের কাছে দিয়ে দিই, উনি রেজিস্ট্রেশন করে আবার নতুন করে। তো সেইখানে একদম পুরা আমি সেই সিলেট থেকে নিজের খরচা, নিজের সব ফর্ম ফিল আপ করার মানে সামর্থ্য নিয়ে বাড়িতে আসি। আচ্ছা। বাড়িতে আসার পরে বাড়িতে থাকি না, মায়ের সঙ্গে দ্বন্দ্বর কারণে ওই যে ভাত নিছে প্লেট পাত থেকে কায়রা, তখন থেকে আমি আর বাড়িতে ভাত না খাওয়ার অভ্যাসটা শুরু হয়। আচ্ছা। তো বাইরে আমার সহপাঠী একজন পরীক্ষার্থী, ওর চাচাতো ভাই, ওর রুমে থাকি। একদম পুরো 1 মাস মনে করেন যে 1-1.5 মাস ওই রুম থেকে বাইরে না, এর আরও 1-1.5 মাস আগেই বাড়ি যাই। স্কুলে টোচিং করি, স্কুলে থাকি মাসখানেকের মতো, ওইখান থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে মোটামুটি খরচ আবার অবশ্য আমি কিছু মানে আমার খরচ লেখাপড়ার যাবতীয় খরচ আমার থাকলেও বাবা কিছুটা হেল্প করেই। আর খাওয়া দাওয়া আমার বাড়ির থেকেই আসতো কিন্তু। জি। তো আব্বা বলে দেয় যে যাই হোক যা হয়েছে ওর খাওয়া দাওয়াটা এ পর্যন্ত চালা, সমস্যা নেই, যা হওয়ার হবে ইনশাল্লাহ দেখা যাবে। তো 2010 সালে পরীক্ষা দেই, ইনশাল্লাহ একবারেই পাশ করি, সেবার কোনো সমস্যাও হয় নাই। ইন্টারমিডিয়েট না, ইন্টারমিডিয়েট না, আবার এসএসসি। ইন্টারমিডিয়েট তো ভর্তিই হইলাম না। আচ্ছা, তারপর আবার এসএসসি পরীক্ষা দেন 2010-এ আবার এসএসসি। প্রথম পরীক্ষা দিয়েছিলেন কত সালে? 2005 সালে। 5 বছর পর এসএসসি পাশ করলেন? না, 2005 সালে পরীক্ষা দিয়েছিলাম, সেবার 3বার ফেল করার পরে পাশ করে 8 সালে। তারপর আবার দিলেন কেন? তারপর আবার দেওয়ার কারণটা হচ্ছে ওই যে সরকারি চাকরির যে প্রতি একটা ঝোঁক ছিল, যেটা আগ্রহ ছিল, সেই কারণে। মানে আমি বুঝলাম না, পাশ তো করে ফেলেছেন আপনি। ওইটাতে বয়স না ছিল না, যে সরকারির যে বয়স চাকরি করার যে একটা বয়স, 2010 সালে আপনি বয়স চেঞ্জ করলেন। হ্যাঁ, বয়স চেঞ্জ করে বয়স কমালেন, জি, কমিয়ে 2010 সালে আবার দিলেন, দিয়ে পাশ করলেন। হ্যাঁ, তারপর পাশ করার পর মোটামুটি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার মানে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। তো এতে করে কোনো লাভ নেই, টাকা পয়সা মামা খালু ছাড়া চাকরি হওয়াটা সম্ভব নয়। তো আমার যেটা প্রধান সমস্যা ছিল, পায়ের এই রগ দেখা যাইতো কিছুটা। আচ্ছা। এর নিয়মের মধ্যে পড়ে না। তো এই রগের কারণে যাই হোক, রগের অপারেশন করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম সেখানে। এরপরে নাকের অপারেশন করেছি 13,000 টাকা দিয়ে, মোটমাট এরকম করে বহুত জায়গায় প্রায় 54,000 টাকা আমার এক কানাই করে হিসাব করে 54,000 টাকা আমার হিসাব করে শেষ। এই ফিট হওয়ার জন্য, মেডিকেলে ফিট হওয়ার জন্য? আচ্ছা। শুধু মেডিকেলে ফিট হওয়ার জন্য না, মানে এভরিথিং, মানে আমার এই চাকরির পিছনেই সব প্রায় 54,000 টাকার মতো ব্যয় হয়েছে। প্রিয় শ্রোতা, এখানে এই বিষয়টা এই জন্য নিয়ে এসেছি যে আমরা যতদূর জানি যে যেসব বাহিনীর কথা, যেসব ফোর্সের কথাও বলছে, আর্মি বা আরও যারা আছে, পুলিশ বলি বা অন্য যে কোনো জায়গাতে, আপনাদের ব্যক্তিগত কী ধরনের অভিজ্ঞতা আছে সেটা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে আপনারা মূল্যায়ন করবেন। কিন্তু আমরা এরকম দেখেছি যে বিভিন্ন বাহিনী থেকে এরকম বিজ্ঞাপন দেওয়া হয় যে কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না এবং ঘুষ দিবেন না, ঘুষ দিয়ে আসলে চাকরি হয় না। এরকম কিছুদিন আগে এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম ফেসবুকে, যে এক লোক, সে আর্মি কোনো এক অফিসার সেজেছে, সাজার পরে আর্মিরই খুব লোয়ার লেভেলের কেউ একজন তাকে হেল্প করছে। তো পরবর্তীতে পুলিশ এনে তাকে জনতারা ধরিয়ে দিল এবং পরবর্তী দিকে দেখা গেল যে আসলে সব ভুয়া। তো আমি এই কারণেই বলতে চাই যে এই ধরনের বাহিনীতে যোগদানের জন্য পয়সা খরচ করতে হয়, এই সেন্সটাই আসলে ঠিক না। এবং আপনারা এরকম যদি পয়সার কেউ লোভ দেখায় বা পয়সা করি যদি দিতে হয়, তাহলে ধরে নেবেন যে এখানে 2 নম্বরই আছে এবং আপনি সেখানে চাকরি পাবেন না, বরং আপনার পয়সার ক্ষতি হতে পারে। এরপরে আপনি নিকটস্থ কাছের থানা থাকলে বা পুলিশ থাকলে তাদেরকে ইনফর্ম করুন এবং দেখবেন যে ঘটনা সত্যতা অনেকখানি বের হয়ে আসছে। ঠিক আছে, বলুন তারপর কি হলো? আপনার সামর্থ্য ছিল না, আপনি এগোনেনি যেহেতু, সুতরাং সামনে কি হতো না হতো সেটা আপনি জানেন না। জানি না। তারপর তো চাকরি হলো না, আর তারপরে কলেজের ভর্তির সময় হলো, ভর্তি হলাম। কিন্তু আসলে এসএসসি যেভাবে হেলায় খেলায় পাশ করছি, তো সবাই ভালো কলেজে ভর্তি হয়েছে। জি। তো আমারও তো অবশ্যই শখ যে আমিও ওদের সাথে ভর্তি হব। আর আমার গ্রামের মধ্যে আমরা যে 2 জন ছিলাম এক রুমে, আমার চাচাতো ভাই, আমাদের 2 জনের সবচেয়ে রেজাল্ট ভালো।
তো সবাই যদি পড়ে তাহলে আমি এই ভালো রেজাল্ট নিয়ে কেন পড়বো না। তো তখন আমি ওদের সঙ্গেই যাই হোক মোটামুটি আমার কিছু পয়সা ছিল বাবার কাছ থেকেও নেয়ার পরে তারাগঞ্জ বিএম কলেজে ভর্তি হই। ভর্তি হওয়া কলেজ করতেছি, মোটামুটি চলতেছে, সংসার করতেছি। আবার এদিকে 2010 সালের কিছুটা শুরুর দিকে বাবা অসুস্থ হয়েছিল। তো অসুস্থতা মানে ধীরে ধীরে বাড়েই আর কি। তো টাকা পয়সার অভাবে চিকিৎসা নেওয়া হয় না। তো কলেজের 6 মাস কন্টিনিউ ছিলাম। এর কন্টিনিউর ভিতরে মনে করেন যে প্রয়োজনের তাগিদে কাজ করতাম, মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন 3 দিন, আবার 2-3 দিন কলেজেও করতাম। তো আব্বার অসুস্থতা বেশি হওয়ার কারণে মনে হয় আর কলেজ হচ্ছে না, এরকম মনে হচ্ছে যে না আমাকে আর মনে হয় না পড়া হবে, আমার মনে হয়। তো মোটামুটি কাজে লিপ্ত হয়ে গেলাম। লিপ্ত হওয়ার পরে মোটামুটি সংসারের দায়িত্ব নেওয়া শুরু করলাম। আর আব্বার কাজকাম তো করতে পারতেছে না। তো চিকিৎসা করাইতে গেলে একটা বড় অ্যামাউন্ট দরকার। তো প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওনারা চেক আপ করাইয়া রংপুর মেডিকেলে নিয়ে আসছিলাম। তো চেক আপ করাইয়া উনি বললো যে যেহেতু সামর্থ্য নাই তো আপনি রংপুর মেডিকেলে ভর্তি করান, আমি যতটুকু পারি দেখতেছি। তো রংপুর মেডিকেলে ভর্তি করাইলাম। ওনারা মানে সরকারিভাবে কিছুটা করাইলাম, আমাদেরও কিছু খরচ হইলো। হওয়ার পরে দেখা গেল যে ওনার লিভারের সমস্যা, উনি বিড়ি সিগারেট খাইতো। তো আপনার বাবার? জি। ওকে। শুরু থেকে আমার জানা মতে যে ওনার প্রায় 12-13 বছর বয়স থেকেই বিড়ি খাইতো। আর এমনও শুনছি গল্প বা ওনার সমবয়সী লোকের সাথে যে উনি ছেলেবেলায় নাকি 4-5টা বিড়ি না খেলে ওনার পায়খানা হইতো না একসাথে। তো সেইখান থেকে ওনার সমস্যা। তো উনি বললো যে টাকা পয়সার অনেক ব্যাপার, তো অপারেশন করার লাগবে কি অমুক কি তমুক। এরপরে আমরা বাড়িতে নিয়ে যাই, কিছু ওষুধপত্র দেয়, সেটা মোটামুটি সুস্থ থাকে না খুব একটা। উনি ভাত খাইতে পারে না, নিঃশ্বাসের সমস্যা। এরপরে ইনহেলার দিল। তো মোটামুটি চলতে থাকে। এরপরে আমি ওই কৃষিকাজ বাদ দিয়ে আমি 2010-এ সর্বপ্রথম আমার ওই বাড়ির সামনে একটা কোল্ড স্টোরেজ আলু মানে রাখা হয়, সে কোল্ড স্টোরেজে, সেই কোল্ড স্টোরেজ সিকিউরিটি গার্ডের চাকরি নেই। আচ্ছা। ওইখানে প্রথম অবস্থায় যখন মানে তৈরি হয় সে তো তার কিছুদিন পরেই চাকরিটা নেই আর কি। আচ্ছা। পরিচিত এবং আমার গ্রাম এবং বলা যায় বংশেরই আত্মীয় আর কি। তো তারা হচ্ছে 3 ভাই, 1 ভাই সৎ আর 2 ভাই নিজের, মানে বাবা 1 মা 2। তো ওদের যিনি প্রধান, ওনার ব্যবহারটা মোটামুটি খুব ভালো, কিন্তু যিনি পরিচালনা করে সমস্ত কাজ দেখাশোনা লেনদেন, ওনার ব্যবহার সেই রকম বলার মতো। তো এখানে 6 মাস চাকরি করার পরে আর কি মানে এই প্রতিনিয়ত অপমান লজ্জা, মানুষ হিসেবে হয়তো কাজের ভুল হইতেই পারে। উনি যদি সেইভাবে, ওনার যদি অফিস আছে, উনি ডাক দিয়ে নিয়ে যায় ওনার বোঝানোর যদি বা আমাকে অপমান করারই বা কোনো রাগ দেখারই প্রয়োজন থাকতো, তাহলে উনি অফিসিয়ালিভাবে আমাকে ডাক দিয়ে নিয়ে যেত। কিন্তু উনি ওটা তো আমার গ্রাম বলা যায়, জনসম্মুখেই মনে করেন যে যা ইচ্ছা তাই বলে, বাবা মা মানে গোষ্ঠী শুদ্ধ শুরু করে। তো এটা আমার বিষয়ে খারাপ লাগে আর কি, যে বলা যায় আত্মীয়, আবার আমি যতটুক জানি যে আমার ভুল হলে উনি আমার পানিশমেন্ট দিতে পারে। আমার বাবা মা তো গালি দেওয়া বা গোষ্ঠী সহ গালি দেওয়ার তো কোনো অধিকার নাই। তো তারপরে করতে করতে 6-7 মাস মানে 6-7 মাস করার পরে ওর পাশেই কাজী হ্যাসারি আছে, পোলট্রি। তো ওইখানকার ছেলেপেলেদের সাথে কথা হয়, ছেলেপেলেরা বলে যে ঠিক আছে, যদি কোনো সুযোগ আসে আমরা আপনার সাথে যোগাযোগ করব। জি। তো সেই অনুযায়ী 1-1.5 মাস মনে হয় করছি। করার পরে ওনারা আমাকে ফোন দিল যে রাজশাহীতে একটা নতুন কোম্পানি হয়েছে, আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে ওইখানে দিতে পারি। সেই ক্ষেত্রে 2011 শেষের দিকে আর কি রাজশাহীতে চলে যাই। আচ্ছা। রাজশাহীতে চলে যাওয়ার পরে ওইখানে মানে ক্যাজুয়ালি 3 মাস কাজ করতে হয় আমাদেরকে। ওকে।
কারণ আমরা একদম অনভিজ্ঞ, মানে ওই এলাকার থেকে আমরা 2 জন গেছিলাম, মানে আমার পাশের গ্রামের আর আমি একজন। জি। তো ক্যাজুয়ালি 3 মাস কাজ করি, মোটামুটি ভালোই লাগে কাজগুলো, খারাপ না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো আমার পরিবার চলতেছে, প্লাস বাবাও চলতেছে মোটামুটি সুন্দরভাবে। আর এদিকে তো বোন, ছোট বোন ইন্টার ভর্তি হয়েছে একসাথে। আমি বিষয়টা এড়িয়ে গেছি, আমরা 2010 সালে কিন্তু আমার ছোট বোন আর আমি একসাথেই পাশ করি। আচ্ছা। তো ও এমনি সাধারণ কলেজে ভর্তি হয়, আমি বিএমএ ভর্তি হয়েছিলাম। ওকে। তো আমার আর না পড়ে ও কন্টিনিউ করতেছে ওর খরচটা। আর ছোট ভাই তখন মনে করেন যে ক্লাস 4-5 পড়ে, তো ওর খরচ লাগে না আমার আর কি দেয়া। আচ্ছা। আর এদিকে তো মা করেই কাজ, কিন্তু বাবা একদম টোটাল কাজ বন্ধ। সেই ক্ষেত্রে চাকরিটা করাই লাগে আমাকে। তারপরেও ভালোই লাগে, চাকরি করা লাগুক আর না লাগুক চাকরিটা মোটামুটি মনে বসে আর কি। পরিবেশ সব কিছু মিলে ভালো লাগে। তারপরে চাকরিটা পার্মানেন্ট হয় 3 মাস পরে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com। তারপর তো সেইখানে আমি আপনাকে যখন বলছিলাম আগুন লাগার ঘটনাটা, আমার চাকরির মানে পার্মানেন্ট হওয়ার মানে বেতন ফিক্সড হয় নাই, তার আগেই এই দুর্ঘটনাটা হয় আর কি, মনে হয় 15 দিন কি 20 দিন আগেই। তো যাই হোক, মালিক আসলো, আমাকে 3,700 টাকা সর্বসাকুল্যে মনে হয় সবাই আর কি খুশি হিসেবে আর কি দিছে, মানে পুরস্কার হিসেবে মালিক দিছে 3,000 আর বাকি এদিক থেকে 700 টাকা হয়েছে। জি। যাই হোক, চাকরির আমার বেতন ধরা হয় 4,500 টাকা। আর ওইখানকার থাকা, খাওয়া এবং যে ফ্যাক্টরিতে কাজ করতে যে পোশাক আশাক লাগে সব এভরিথিং কোম্পানির, সব কোম্পানির, একে গোসল থেকে শুরু করে মানে ঘুমানো পর্যন্ত ওনার কাজ সব কোম্পানির 4,500 টাকা আমার বেতন। জি। আবার ওভার টাইম করলে আমার মাসে মানে 10 দিন নাইট পড়তো। আমি যে মেশিনারি সেক্টরে থাকতাম তার 10 দিন নাইট হইতো আমরা এই সেক্টরে 3 জন ছিলাম, নাইট মানে 8 ঘন্টা করে কন্টিনিউ ডিউটি থাকতো। তো মাসে 10 দিন পড়লে ওইখানে নাস্তার বিল পাইতাম 20 টাকা, প্লাস সপ্তাহে 2 দিন বাচ্চা বাইর হইতো, শনিবার এবং মঙ্গলবার। এই 2 দিনের আবার বাচ্চা মানে কিছু আনুষঙ্গিক খরচ পাইতাম, আমরা বোনাস পাইতাম। তো এগুলো দিয়ে খরচ চলে যায়। আর বা বেতন থেকে 500 টাকা আমার হয়তো খরচ হয়, 4,000 টাকা মোটামুটি বাড়িতে দিয়ে আসি। 2 মাস 3 মাস পর পর বাড়িতে যাওয়া আসা শুরু করি। তো চাকরি করতে করতে 2 বছর পর্যন্ত বেতন বাড়ে না, 4,500 টাকাই থাকে। তো সে সময় মনে হয় কাজ করা অবস্থায় কিছু ড্রাইভারদের সাথে, মানে আমাদের জীবন সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়, ড্রাইভার সবার সাথে যা হয় আর কি এক জায়গায় থাকলে। তো সেখান থেকে প্রথমে এক ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভিংয়ে যাওয়ার একটা ইচ্ছা পোষণ তৈরি হয় আমার। আমি আর মানে ফাইনালি করি নেই মন থেকে, তারপর যাই হোক ওইটা শুধু ওনার মাথায় ছিল। তো এর মধ্যে এক বছর মানে 6 মাস 7 মাস পরে বাবা একদম পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। একদিন খবর আসলো আব্বাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আবার ওনার অবস্থা খুবই খারাপ। তো আমি 12 দিনের ছুটি নিয়ে যাই। 12 দিনের ছুটি নিয়ে যাওয়ার পরে বাবার ডাইরেক্ট বাড়িতে যাই না, একদম রংপুরে যাই, যাই দেখি অবস্থা খারাপ। যাই হোক, কী করছে নাই করে, টাকা পয়সাও ছিল না তেমন, 7,000 টাকা নিয়ে গেছি। 1 মাসের বেতন মানে পাওয়ার শেষ হয়েছে, আর 2,000 কি 2,500 টাকা আমি মানে অগ্রিম নিয়ে যাই। এই 6-7 হাজার টাকা ওইখানে খরচ হয়, প্লাস টাকা পয়সার আরও ব্যবস্থা করা হয় একটা ব্যাংক থেকে। ওই সম্ভবত আশা না হলে একটি বাড়ি একটি খামার যে প্রজেক্ট আছে সেখান থেকে 7,000 টাকা তোলা হয়। সব শেষ, কোনো কাজ হয় না, মানে এই রক্ত পরীক্ষা, এটা ওটা, ওষুধ, আব্বার খাবার, আবার মা ছিল এখানে, মানে মোটামুটি ওই টাকাগুলো এখানে শেষ, কোনো কাজ হয় না। তো ডাক্তার শুধু আমার ছুটি শেষ হয়ে গেছে অলরেডি 13 দিনের দিনে মানে শেষ রেজাল্ট আসলো যে আপনার আব্বাকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি প্রশ্ন করি আসলে ঘটনাটা কি আশয় বিষয়ে, যে কি পর্যায়ে আছে উনি, ঠিক হবে কি হবে না। তো উনি কোনো বিষয় না বলে যে কোনো সমস্যা নাই, তোমার আব্বাকে তোমার বাড়িতে নিয়ে যাও। তো যে কথা সেই কাজ, আমি
মাকে বলি যে এই ঘটনা, মেডিকেল থেকে রেফার দিয়ে দিছে, আমার নিয়ে যাইতে হবে, এখানে রাইখে কোনো লাভ নাই। আমি তখনই বিষয়টা কিছুটা হইলেও উনি না বললে আমি আন্দাজ করতে পারছি যে হয়তো বাবা বেশি দিন বাঁচবে না। ওকে, এটা 2013-র মাঝামাঝি মনে করেন। আব্বারে নিয়ে গেলাম, নিয়ে যায় বাড়িতে 2-1 দিন থাকার পরে আমি আবার রাজশাহী চলে আসি। চলে এসে আমি আমার কাজ করতেই থাকি। তো পরের মাসের বেতন তো এমনি 2000 নিয়ে গেছিলাম অগ্রিম, আর পরের মাসে 2000 টাকা ছিল। আব্বা মাঝখানে ফোন করে বলতেছে যে আমি দিনাজপুরে যাব, কিছু টাকা পাঠায় দেয়। তো আমি বেতন পাওয়ার আগে এটা তো এক স্যারের কাছ থেকে 500 টাকা হাওলাত নিয়ে তাকে পাঠায় দেই। উনি আবার ওই 500 টাকা নিয়ে যায় চিকিৎসা কোন জায়গায় করে। তো সেই চিকিৎসা করার মধ্যে আমি যখন শুনি যে মোটামুটি অনেক ভালো, সবাই বলতেছে যে তোর আব্বা অনেক ভালো হয়েছে, তো শুনে খুব খুশি লাগলো। তো আব্বা আবার বললো যে আরো 2-3 বার যাইতে হবে, তো আমাকে টাকা পাঠায় দিস। তো মানে ঠিক আছে, যখন লাগে আপনি বললেন আমি দিয়ে দেবো। তো 15 দিন পরে আবার গেছে, সেই টাকাটা নিয়ে যাবে 2-1 দিন আগে এরকম ঘটনা। একে পুরো অসুস্থ, মানে ওনার কোনো জ্ঞান বলতেই নাই। বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার একদিন আগে কিন্তু আমি আমার বোনকে বলছিলাম যে মনে হয় মানে বোনের মুখের ভাষ্য অনুযায়ী যে আচরণগুলা বাবার দেখছি, সেই অনুপাতে কেন জানি বলছি যে বাবা বাঁচবে না, বাবাকে দেখে রাখ। যে কথা সেই কাজ। পরের দিন বিকেলবেলায় বাবা নাই আমার কাছে, আমি নাইট ডিউটিতে ছিলাম। রাত্রে কথা হয়েছে বাবার সাথে, শেষ কথা বোনের সাথে, মার সাথে তো কথা হইতোই নাই বলা যায়। তো বাস আব্বা মারা গেছে, আমি বাড়িতে গেলাম, টিয়া করে চলে আসলাম। চলে আসার আরও 6 থেকে 7 মাস পরে একটা সম্পর্ক ওই জড়াইলাম ওইখান থেকে, রাজশাহীর থেকেই। সেটা হচ্ছে ফোনের মাধ্যমে। মেয়ে শ্যামলীতে কোথাও এক জায়গায় থাকতো, তো ওইখানে 10 দিনের ছুটি নেই। ছুটি নিয়ে এই 2014-র যে নির্বাচন হয় তার ঠিক একদিন পরে আমি রেলযোগের ঢাকা আসি। মেয়ের ভাষ্য মানে কথার প্রেক্ষিতে মেয়ে আমাকে ফোন করে বলতেছে যে আমি বাঁচবো না, তুমি যদি না আসো তাহলে আমি মারা যাব। আচ্ছা, যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, তুমি কি করো, কি চাও সেটা বলো। উনি বলে যে আমি বাড়ির থেকে বাইরে হয়ে যাব, তুমি আসো, আমরা একসাথে কোথাও থাকবো। আমি বললাম তো এটা তো সম্ভব না। তো তারপর যাই হোক, মেয়েটাকে দেখার জন্য বা মেয়েটা আসলে কি পরিস্থিতিতে আছে নাই সেটা দেখার জন্য আর কি আসি। তো আমি মেয়েটাকে বলি যে আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তো এমনি এই সমস্যা, আমার বাবা মারা যাওয়ার কারণে অ্যাডভান্স আমি আমার কাছে কোনো টাকা নেই। তো মেয়েটা বিকাশের মাধ্যমে প্রথমে 3000 টাকা দেয়। তো ওটা দিয়ে আমি মোটামুটি একজোড়া জুতা টোতা কিনা ঢাকায় আসি। প্রথমে মনে হয় এয়ারপোর্টে নামি, রেল স্টেশনে, সেখান থেকে সিএনজিতে করে ফার্মগেট, তেজগাঁও এই এলাকার আশেপাশে, আমি সঠিক এখন বলতে পারি না, মানে তখনও বলতে পারি না, শুধু 2 রাত ছিলাম, আবার বাড়িতে ব্যাক করছি। তো মেয়েটা নিজেই ডাকলো, আবার নিজেই সে চলে গেছে না বলে। তা আমি আর এই বিষয়টা তেমন মাথায় নেই না। যাই হোক, 2 রাত থাকলাম দুইজনেই হোটেলে। তো ও কি দেখছে আর কি বুঝছে আমি জানি না, এখন পর্যন্তও জানি না। তো সেখান থেকে আবার চাকরিতে জয়েন করি। জয়েন করার পরে আমার এই কাজের কিছুটা উন্নতির কারণে আমি মোটামুটি ভালো একটা কাজ করতাম। মোটামুটি কাজে মন দিলে আমি অন্য সবার চাইতে আলাদা কাজ করতাম একটু। তো সেখান থেকে আবার ওই আমান গ্রুপের একটা ফ্যাক্টরি, গাজীপুরের শালনার এদিকে একটা ফ্যাক্টরি চালু হয়। তো সেইখানে যাই। সেইখানে আসার পরে এই পরিবেশ আমার ভালো লাগে না। পরিবেশ ভালো না লাগার কারণে আবার এদিকে 2-2.5 বছর হয়ে যাচ্ছে, কোনো বেতন বাড়ার কোনো নমুনা নাই। আর এই টাকায় তখন চলে না চলার কারণে আমি ম্যানেজার স্যারকে বলি যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব নয়। চাকরিটা ছেড়ে দিয়ে আসলাম। ছেড়ে দিয়ে আসার পর উত্তরায় আমি সরকার কোম্পানিতে আসি এক ভাইয়ের কাছে। এখানে আসার পরে অনেক সিমেন্ট একটা ফ্যাক্টরিতে কাজ শুরু করি। গাড়িতে লেবার হিসেবে উঠি, হেল্পার হিসেবে উঠি, আর বাকিটা সময় লেবারের কাজ করি। তো এখানে মনে করেন যে একটা বড় একটা দুর্ঘটনা ঘটাই। এটা এখন পর্যন্ত কেউ জানে না। কি ছিল সেটা? বড় দুর্ঘটনা হচ্ছে যে এই রেল লাইনে বিকেলবেলা বা সন্ধ্যার আগে মুহূর্তে যে ছেলে মেয়ে দুজনে একসাথে বাইর হয়, 2-4 জন মিললে মনে করেন ঠেক দিয়ে টাকা পয়সা মোবাইল যা আছে নিয়ে নিতাম। কিভাবে করতেন?
এর 5-7 জন বা 4 জন 5 জন যেদিন যেরকম খোঁজ হইতো। পেলেন কিভাবে এদের? এটার খোঁজ পেলেন হলেও যে বড় ভাই ছিল আমার এখানে, যার মাধ্যমে আসছি, তার সাথে যারা চলাফেরা করতো তারাই আর কি একদিন বাইর হইতে হইতে আমার সামনে এই ঘটনা যখন ঘটাইলো তখন আমিও ছিলাম। আমি তো জানি না এই ঘটনা ঘটাবে, মানে এখান থেকে এইভাবেই শুরু আর কি। ছেলে মেয়ে হাঁটতো, ওই ধৈরা বলতাম যে বিয়ে শাদী করিস নাই, তাহলে এইভাবে হাঁটিস কেন, তোর বাবা ফোন দিয়ে তোর বাবা মাকে ডাক দেবো, বলে দেবো অমুক তমুক, একটা ভয় ভীতি দেখাইয়া ওদের কাছে যা থাকে মোটামুটি সেটা নেওয়া শুরু করি। এটা 5-6 মাস খুব একটা করিনি, তারপরেও মোটামুটি করছি। করার পরে মনে হইল না এটার জীবন নয়, কোনো একটা নির্দিষ্ট কাজে আমাকে যোগ দিতে হবে আর কি। সেইখান থেকে আবার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে বললাম মাকে যে মা, আসলে যা হবার তা হসে, এখন আমি বিয়ে শাদী করব। তো উনি নামত দেয়। তো নামত দিয়ে উনি ওনার নানার বাড়ি চলে যায়। তা আমি কি করি, এই আমার যে প্রথম কিছুদিন মানে এখানে কিছু সময় আগে বলছিলাম যে গ্রামের একটা মেয়ের প্রতি চোখ ছিল, সেই মেয়েটার সাথে কথাবার্তা এই হয় যে আমি তাকে বিয়ে করব, কিন্তু সে বলে যে আমি যে বর্তমান যে পজিশনে আছি ওর পক্ষে এটা সম্ভব না। তো তার সাথে যখন এই দেখা সাক্ষাৎ করতাম কোনো এক বাড়িতে, সেই বাড়ির আমি মনে করেন যে চুরি করার উদ্দেশ্যে যাই নাই, অথচ ওর সাথে দেখা করতে যাই দেখি যে গোলা, ধানের গোলা থাকতো, সেই গোলার দরজা খোলা। আমি সেইখান থেকে চুপিসারে প্রায় 50-55 মণ ধান আমি চুরি করে ফেলি। আর সেই টাকা সব মনে করেন যে জুয়া, এরপরে ওই মেয়ের পিছনে খরচ, আমার চলার খরচ, তখন আমি বাড়িতে টাকা পয়সা দিতাম না, এসব কাজেই ব্যয় করতাম। ওকে। তো সেটা করার পরে আবার মনে করেন যে চিরাঙে পলায় যায়। এটা যখন আসলে করার সময় ধরা পড়ি না, কিন্তু যখন ধান দেখে নাই আর যাদের কাছে ধান বিক্রি করছিলাম তারা ফুসফাস কান, বাতাসেরও কান আছে, এটাই হলো তার প্রমাণ। ধরা পড়ি, ধরা পড়ার আগেই যখন আস পাই আমি তখন চট্টগ্রাম চলে যাই। আচ্ছা। চট্টগ্রামে যখন চলে যাই ওখানে 7-8 মাস ছিলাম। বিভিন্ন রিক্সাও চালাইছি, জিন্স প্যান্টের হুইস্কেটের কিছু নকশার যে কাজগুলো থাকে এগুলোর কাজ করছি। কাজ করতে করতে জুয়াও খেলি আর এই কাজ করি, দিন চলতে থাকে। তো হঠাৎ করে এই জুয়া সৃষ্টি নিয়ে মনে করেন জুয়ার কারণে ওইখানকার স্থানীয়, ওরাও একবারে স্থানীয় না, তবে আমার আগে হয়তো 10-15-20 বছর থেকে আছে, ওদের সাথে এই জুয়া খেলা নিয়ে বিশাল একটা মারামারি সৃষ্টি হয়। আচ্ছা প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে। এই পর্যায়ে আপনারা আসনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম, সেই মারামারি করার কারণে ওখানেও আর থাকা হয় না। ওখান থেকে আবার বাড়িতে ব্যাক করে আসি। আসার পরে আমাকে এখানে বিচার হয়, মানে আমার যে আমি যে ভুল কাজগুলো করছি, ধান চুরি করছি, সেটা বিচার হওয়ার পরে মানে শাস্তি সেরকম বলতে আমাকে বাঁধানো হয়েছিল, মানে সুপারি গাছের সাথে বাইদা পিটানো হয়েছিল। যখন ক্ষমা স্বীকার করি তারপরেও তো অনেকে বলছিল যে ওনার স্ত্রীর দোষ দেওয়ার জন্য। ওনার স্ত্রী আবার একটু মানে জিনে ধরা বা খারাপ আচরণ করে, অনেক সময় ভালো থাকে, আবার অনেক সময় দেখা যায় যে খারাপ কি করবে কি না করবে ওনার স্বামীও বুঝতে পারে না, উনি নিজেও বুঝতে পারে না। রাইট, এখনও এরকম আছে। তো সেই ওনার স্ত্রীর দোষ দিতে বলছিল অনেকেই বাঁচার জন্য। আমি বলছি যে না, উনি করে নাই, আমি এটা করছি, ওনার দোষ কীভাবে দেব? আমি দোষ দেই না, শাস্তি সাপেক্ষে চৌকিদার আইনা, চৌকিদার এবং গ্রামের 2-3টা চাচা ছিল, ওরা আমাকে মানে মারে আর কি একটা সমাধানে নিয়ে আসে। ও তো আর টাকা পয়সা দিতে পারবে না, সবাই বলে যাই হোক যেহেতু ভুল স্বীকার করছে বা আপনারা শাস্তি দিয়েছেন, যাই হোক মাপ দেওয়া হয়। এরপরের থেকে আর তেমন ভুল না হলেও আমি মাকে যে বলছিলাম সব মিলে যে বিয়ে শাদী করবো, যাই হয়েছে সংসারই খাবো। সংসার করার জন্য আমি মনে করেন যে করি। তো মা যখন দেয় না তখন বাইরের একটা গরু বিক্রি করে ফেলি, আমার ছোট ভাই সহ। আচ্ছা। বিক্রি করে মোটামুটি বাড়িঘর ঠিকঠাক করি।
ঠিকঠাক করার সময় মার সাথে বাক বিতান্তে মায়ের গায়ে আমি প্রথম হাত তুলি। এবং সেরকম একটা বলা যায় মুখে অনেক দিন মা মানে কাপড় দিয়ে মানে ঢাইকে ঢাইকে বাইর হয়েছে। তারপর এই আঘাতের কারণেই মনে হয় মা আর আমার গার্জিয়ান হিসেবে দাঁড়ায় না। আমি বিয়ে শাদী করতে পারি না গ্রামে, অনেকেই অনেক কথা বলে। তো আমি এরপর ঢাকা প্রথমে মোহাম্মদপুরে আসি, এখানে রিক্সা চালাই, কিছু টাকা ইনকাম করে এক চাচার সাথে বিয়ে শাদীর ব্যাপারটা নিয়ে বসি। তো বিয়ে শাদীর বিষয়টা প্রথমে 3,000 টাকার মতো নিয়ে যায় আর কি। এটা খরচ হয়ে যাওয়ার পরে শেষ দিনে যেদিন না হবেই না, তো আর করবো না বিয়ে। তো সেই শেষ দিনে একটা মেয়েকে দেখে আর কি কথাবার্তা ফাইনাল হয়, বিয়ে শাদী হয়। বিয়ে শাদীর পরে মোটামুটি আসার পরে জুয়াটা ছাড়িনি, সব ছাড়লেও জুয়া ছাড়িনি। এই যে মার সাথে বনে না, আমি কোন জায়গায় ছিলাম বা কোন জায়গায় যাওয়ার কথা বা কোন জায়গায় আসি। তো আরেকটা ভুল হলো সেটা যে মেয়েটাকে দেখছি ঠিক আছে, কিন্তু কিভাবে দেখতে হলে যে সব কিছু মানে দেখার যে নিয়ম আছে এগুলো এটা জানি না। তো সেই চাচাসহ দেখছি। তো মেয়েটার মানে যে সম্পর্কে প্রথমে আমাকে বলা হয়েছিল যে তার একটা চোখ জন্মগত সমস্যা আছে, খুব একটা দেখার মতো নয়। তো আমি বলছি যে যদি জন্মগত হয় তাহলে সমস্যা নাই। তো মেয়েটাকে দেখি আর কোনো কথা বলে না, এমনি সব ঠিক আছে। কিন্তু ছোটোবেলায় ওর পা পুড়ে গেছিলো, এই বিষয়টা আমার ঢাকা হয়েছে আমার সামনে, মানে আমাকে বলা হয় নাই। তো যেদিন বিয়ে করছি ওই দিন রাত্রিতেই দেখি যে ও খোঁড়ায় হাঁটতেছে। তো আমার সে তখনই মন খারাপ হয়ে যায় যে আমি একে নিয়ে যাব কিভাবে বাড়িতে। যাই হোক, তারপরে মনে মনে চিন্তা করলাম যে আগে সংসার করি, দেখি কি অবস্থা। তো ঢাকায় প্রথমে আসি। ঢাকায় আসার পরে মোটামুটি 4-5 মাস দেখা গেছে ও রান্নাবান্না করতেই পারতো না। আমি 4-5 মাসে রিক্সাও চালাইতাম, রান্নাও করতাম, আবার নতুন অবস্থায় ওরে খাওয়াইও দিছি। এমনও দিন গেছে, বেশিরভাগ দিনেই খাওয়াই দিছি। তো দেখা যায় যে কাজ কাম ঠিক মতো করে না, ঢাকা শহরের একটা রুম ঠিকঠাক মতো গুছায় না, ঝাড়ু টাড়ু দেয় না। তো কিছুটা হলে মারধর করতাম, খুব বেশি যে তা না। আবার যখন নিজের দিকটা হিসাব করি কিছুটা হইলো কম, মারামারি খুব কম হয়েছে, তারপরে মারছি। এই 3 বছরে মোটামুটি 7 থেকে 8 দিন মারছি ওকে। তো শেষ যে ভুলটা করছি সেটা হলো এই মানে মাসখানেক হয়নি এখনও, 14 তারিখ, আজকে মনে হয় 4 তারিখে 5 তারিখ, 14 তারিখ আগে এক ঘটনা হলো যে আমি এক মেয়ের সাথে সম্পর্কে জড়াই গেছি। ওকে। সম্পর্কে জড়ার কারণে আমার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়েছে। আর আমি ওকে মোটামুটিভাবে প্রায় বলতাম যে তুই যেহেতু কাজকাম করিস না আর আমার পছন্দ না তোর এই সমস্যা, তোর আব্বা আমার কাছে এই জিনিসগুলো লুকাইছে, তো ভবিষ্যতে আমি আর একটা বিয়ে করব। তো এই ক্ষেত্রেও মাঝে মধ্যে মন খারাপ করতো, বাড়িতে অবশ্য জানাইতো না। আর ও যে বাইরে বাইরে মোবাইলে কারোর সাথে কথা বলতো সেটাও আমি জানতাম না। সেই বিষয়টাই মাসখানেক আগে সামনে আসে। তো আমি ওকে সেরকম একটা মাইল মারি। এখন আমার মনে হয় এখনও ওর এই 2 হাঁটু 2 হাতের কুনোই এবং কবজাগুলোতে এখনো মারের দাগ আছে। মানে সে মোবাইলে কথা বলছে এই কারণে আপনি তার গায়ে হাত তোলেন, আর ইন দ্য মিন টাইমে আপনি একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? না, এই ডাঙানোর পরে আর কি, মানে গায়ে হাত তোলার আগে না পরে? পরে। ওকে। তো যখন ও বিষয়টা যখন জানছে যে আমি আবার এরকম সম্পর্কে জড়াই গেছি বা কথাবার্তা বলি, তো আমি বলি যে দেখ আমি তোর কারণে এই অবস্থায় গেছি। তো মোটামুটি ও আমাকে না বলে 14 তারিখ চলে যায়। 14 তারিখ ওর বাপের বাড়িতে চলে যায়। এখন নভেম্বরের 14 তারিখে? জি জি। এখন পর্যন্ত আর কোনো রেসপন্স নাই, যা খবর নেওয়ার আমিই নেই। আপনাদের কোনো বাচ্চা কাচ্চা আছে? জি না, কোনো বাচ্চা কাচ্চা নেই। আপনার যে মেয়েটার সঙ্গে জড়ানো সে মেয়েটার সঙ্গে সম্পর্ক কতদূর? বেশি না, আমি সেইভাবে এখনো নেই। ওকে। আপনার এই যে আজকে এক ধরনের কনফেস, এটাকে আমি খুব সেই অর্থে আমাদের এখানে যে ধরনের সিক্রেটস
আসে, জি আপনি নিজেও শুনেছেন, সেই জায়গা থেকে ভুলের পরিমাপ করলে আসলে তেমন কোনো বড় পরিমাপই না, বড় কোনো ভুলই না, ইনকমপ্লিটলি যদি বলি। কিন্তু একটা জায়গায় এত ভয়ঙ্করভাবে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা সেটাই, যেদিন আপনি মায়ের গায়ে হাত তুলেছেন। এর বাকি বাইরে যেগুলো করেছেন সেগুলো চুরি করা, জুয়া খেলা, অনৈতিক সম্পর্কে যাওয়া, সেটার জন্যে হয়তো বড় কোনো ক্ষতি বা বড় কোনো লোকসানের মুখোমুখি হতে হয়নি। কিন্তু আপনি যে মায়ের গায়ে হাতটা তুললেন, সেটা ভয়ঙ্কর রকমের অপরাধ। এবং এরপরে কি আপনি মার কাছ থেকে কখনো ক্ষমা চেয়েছেন? জি চাইছিলাম। আচ্ছা, কবে চাইলেন? ওই মানে বিয়ে শাদীর পরে যখন বুঝতে পারছি ভুলটা, যে বনতেছে না, আমার জীবনে শান্তি নেই যখন, তখন আমি আমার ঘুম মনে করেন আমি মানে প্রায় টেনশনে থাকতাম যে মার সাথে জেদ করে বিয়ে করলাম, সে বউকে নিয়ে এখন বাড়িও যাইতে পারবো না, তাহলে আমার লাভটা কি হলো কি? তখন আমি মায়ের বিষয়টা বুঝতে পারছি যে আসলে অবশ্যই আমার কোনো অন্যায়ের কারণে বা খারাপ আচরণের কারণে মনে হয় আমি শান্তিতে নাই। তো সেই ক্ষেত্রে মার কাছ থেকে ফোনে ক্ষমা চাই নাই। তো মা কি বলে? মা তো ক্ষমা করে দিয়েছে। এখানেই হচ্ছে মা শ্রেষ্ঠ। জি, পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে বড় গিফটেড জায়গা হচ্ছে মা। এটা একদম আল্লাহর রহমত, সবচেয়ে বড় রহমত। আর আপনি যখন সেটার প্রতি অন্যায় আচরণ করছেন, সেটা ভয়ঙ্কর রকমের ভুল। হ্যাঁ, আপনার ছোটোবেলায় সে হয়তো আপনাকে সেভাবে বড় করতে পারেনি, আপনি যতটুকু চেয়েছেন সেটা হয়তো সে দেয় নাই, কিন্তু তার জায়গা থেকে অনেক যুক্তি ছিল। আপনি ছোট মানুষ, আপনি এখন বোঝেন সংসার করতে গিয়ে, তখন তো বোঝেন নাই। কারণ তখন ছোট ছিলেন, তখন আপনি একটা টাকা চুরি করলে বা একটা টাকা এদিক ওদিক করলে আপনার মা গায়ে হাত তুলতো, খারাপ ব্যাপারগুলো দেখলে সহ্য করতে পারতো না। কেন সেটা করতে আপনি এখন বোঝেন। তো এইটাই আসলে আমাদের আজকের এই সিক্রেটসের সমস্ত জায়গা জুড়ে যদি বলি, গল্পে সেরকম টান উত্তেজনা নেই, গল্পে এক ধরনের খুব মনোযোগ দিয়ে শুনলে তেমন কোনো শোনার মতো বিষয় নেই, এবং সেটা যে থাকতে হবে সবসময় এটাও না। আমরা এখানে তো আসলে সিনেমা করছি না যে সিনেমা হিট হতে হবে, হিট না হলে পয়সার বিশাল লোকসান হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম না। একটা ছোটো গল্প আমাদেরকে অনেক বড় কিছু শেখাতে পারে। ও একেবারেই প্রান্তিক পর্যায়ে বড় হওয়া একজন মানুষ, এবং সেই মানুষটির ঘরে যে ঘটনাটি ঘটে গেছে, ওর যে বড় হয়ে ওঠা, দুটো বিষয় দেখুন। ওর সামনে যদি কোনো স্বপ্ন থাকতো যে তুমি ভালো করে পড়াশোনা করলে আর্মিতে যেতে পারবে, তুমি ভালো করে পড়াশোনা করলে তোমার জীবনে এটা হওয়া যায়, সেই ইচ্ছাটা কিন্তু ওর ছিল। তো সেই স্বপ্নটা যদি ছোটোবেলায় ওর মধ্যে দিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো ওর জীবনটা আজকে অন্যরকম হতো। কিন্তু সেই স্বপ্নটা দেওয়ার মতো মানুষ ছিল না, পরিবার ছিল না, পরিবেশ ছিল না। এবং যে পরিবেশে সে বড় হয়েছে, সেই পরিবেশে সে তার মায়ের প্রতি সে যে অন্যায় আচরণটা করার পরে একটা সময় সে রিয়েলাইজ করতে পেরেছে যে না, আসলে মা যেটাই করুক না কেন জীবনে, মার প্রেজেন্সটাই অনেক বড় কিছু। এবং আপনারা নিজেরাও জানবেন যে ভয়ঙ্কর রকমভাবে আমাদের ধর্মের কথা যদি বলি, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে মার অধিকার সবচেয়ে বেশি, মার অধিকার সবচেয়ে বেশি, মার অধিকার সবচেয়ে বেশি, এবং 4 বার গিয়ে বলা হয়েছে বাবার অধিকার। তো এই মা যাই হোক না কেন, যেটাই হোক না কেন, মা মাই। আমি আমাদের এই অনুষ্ঠান থেকে আমি এরকম গল্পও পেয়েছি, বিশেষ করে জীবন গল্প যেটা প্রচারিত হয় বুধবার। সেখানে আপনারা দেখবেন যে বেশ কিছুদিন আগে এরকম একটা এপিসোড আমরা প্রচার করলাম, সেখানে সে বলেছে মা বাধ্য করছে ব্রথেলে নিয়ে যাওয়ার জন্য, মা বাধ্য করছে ক্যারেক্টারলেস হওয়ার জন্য। তারপরেও আমি সেখানে বলেছি মা মাই। এবং এই জায়গাটায় আমাদের কোনো কিছু বলার নাই, কোনো সে নাই, কোনো কিছু কনসিডার করার নাই। এবং এখানে ইনজাস্টিস করলে আল্লাহ সেটা ক্ষমা করবেন না। আপনি খুব সৌভাগ্যবান যে আপনি মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। আপনাকে মা যদি মন থেকে মাফ করে থাকে, আমি এখনো প্রস্তুত। এখন আমি বর্তমান যে পজিশনে আছি, ওই স্ত্রীকে আমি আর নেব না। সেটা অন্য প্রসঙ্গ। আপনার লাইফে কি ঘটবে না ঘটবে সেটা অন্য বিষয়। কিন্তু আপনার মার গায়ে এরকম একভাবে হাত তোলার পরে আপনি যে ক্ষমাটা চেয়েছেন এবং মা আপনাকে ক্ষমা করেছে অন্তর থেকে, যদি করে থাকে তাহলে আপনি খুব লাকি। অনেকের জীবনে সেটা ঘটে না। হ্যাঁ, এবং এটা যদি না ঘটে থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ কোনোভাবেই মাফ করেন না। তো যাই হোক, আমার মনে হয় যে আপনার প্রত্যেকটা অপরাধী আপনি নিজে থেকে উপলব্ধি করেছেন। আমি তো সবসময় একটা কথা বলি যে কোনো মানুষই আসলে বাধ্য হয় না অপরাধ করার জন্য, কোনো মানুষই আসলে ইচ্ছা করে অপরাধ করে না। ওই আপনি যদি খুব সুন্দর একটা পরিবেশ পেতেন, আপনার সামনে যদি কেউ আদর্শ, হ্যাঁ বলুন কিছু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আমি যখন জুয়া খেলতাম বা পরিবার থেকে বিচ্ছিন্ন 3-4 দিন কারো না কারো বাড়িতে ছিলাম, তো ওরা যদি প্রকাশ করতো, বা আমার গ্রামে অনেক সেটেল লোক আছে, যেমন আমি কিছু বিষয় এড়িয়ে গেছি সবচেয়ে ছোট্টবেলার যেগুলা,
যে যখন আমি লেখাপড়া করতাম প্লাস ওদের বাড়িতে যে সময়টা দিতাম, যে সময়টুকু পাইতাম, টিভি দেখতাম। তো আমার এক মাস্টার ছিল, আমি যখন হয়তো এড়াই গেছি যে 3-4বার ফেল করলাম 2008 সালের দিকে, তো আমি সেই স্কুলের মাস্টারের বাড়িতেই আমি মনে করেন যে বেশিরভাগ সময় দিতাম তখন। আচ্ছা, কিছুটা সময় আর কি। কই উনি তো বলে নাই, কোনো দিনও বলে নাই। ও তো অথচ উনি, আমি টিভি দেখলে ওনার পা টিপাই নিছে, হয়তো কোনো কাজের প্রয়োজন থাকলে আমি আমাকে সেটাই খোঁজ করে বলতেছি নিছে। যে আপনাকে যদি সুন্দর একটা পরিবেশ দেয়া যেত, আপনার সামনে যদি কোনো একটা কিছু সেট করে আপনার লাইফের গোলটা সেট করা যেত, তাহলে ওই পরিবেশে থেকেও আপনি অনেক ভালো কিছু করতে জি, পারতেন। ইনশাল্লাহ। কিন্তু সেই জীবনটা হয়নি। আমি আমাদের এই অনুষ্ঠান যারা শোনেন, একেবারেই আমি বিশ্বাস করি প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চবিত্ত পর্যায়ের মানুষ পর্যন্ত এই ধরনের অনুষ্ঠানগুলো শুনে থাকেন। আমি সবাইকে শুধু একটা কথাই বলতে চাই যে কোনো মানুষ ইচ্ছা করে ভুল পথে পা বাড়ায় না, কোনো মানুষ ইচ্ছা করে ভয়ঙ্কর রকমের অপরাধী হয় না। হয়তো সিস্টেম, হয়তো লোভ বা অন্য কোনো বিষয় তাকে বাধ্য করে। এবং একটা মানুষ অপরাধ করলেই সেই মানুষটা শেষ হয়ে যায় না। হ্যাঁ, তার অপরাধের জন্য হয়তো সে শাস্তি পায়, তার অপরাধের জন্য হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছ থেকে পানিশমেন্ট পাচ্ছে, বা লিগালি হয়তো সে পানিশমেন্ট পাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময়, আপনিও কোনো না কোনো অপরাধ করেছেন। যারা এই অনুষ্ঠানটা শুনছেন, যারা অপরাধের দিকে আঙ্গুল তোলেন, তারাও কোনো না কোনো অপরাধ করেছেন। হয়তো আপনার অপরাধটা রিকগনাইজ করা হয়নি, হয়তো আপনার ভুলটা কেউ দেখেনি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, এই জন্য হয়তো আপনি পার পেয়ে গেছেন। সুতরাং আমরা প্রত্যেকেই যেহেতু কোনো না কোনো বিষয়ে অপরাধী, একজন মানুষ অপরাধী হয়ে আরেকজন মানুষ যখন অপরাধ করে, তার দিকে আঙ্গুল এমনভাবে তোলা উচিত নয় যাতে করে তার পুরো জীবনের সম্ভাবনাটুকুই ব্লক হয়ে যায়। একটা মানুষ যে অবস্থায় থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, তার দ্বারা যদি একটা ভালো কাজও করা সম্ভব হয় এবং তারপরেই যদি তার মৃত্যু হয়, তাহলে তাকে সেই ভালো কাজটা করার সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি এরকমই। নইলে সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাবে কেন, তাই না? তো সেই জায়গাটা থেকে আমি শুধু একটা কথাই বলি যে নোবডি ইজ আউট অফ সিন। কেউই ভুলের বাইরে না, অপরাধের বাইরে না। সুতরাং একটা ভুল করা মানুষ কিংবা একটা অপরাধ করা মানুষ যদি সে রিয়েলাইজ করে এবং যদি সে ভালো কাজ করার দিকে থাকে, যদি